প্রেমের নির্বাসন গল্পের ৮ নম্বর পর্বে আপনাকে স্বাগত। গল্পটা আপনাদের কেমন লাগছে বুঝতেছি না, কারণ আপনাদের তেমন একটা সাড়া পাচ্ছি না। আশা করি এই পর্বটায় আমি অনেক ভালো সাড়া পাব। আজকের পর্বটা পড়ে সবাই হয়তো হ্যাপিনেস ফিল করবে, অথচ আমার কেন যেন হৃদয়টা ভার হয়েছিল। বিশেষ করে যখন বিকেলের অনামিকায় আংটি পড়ালো রোদ্দুর, আমার ভীষণ কষ্ট হলো। ওরা ভালো থাকুক, এই কামনায় শুরু করছি আজকের পর্ব। দুতলার এক কোণে নিরিবিলি এই জায়গাটি মিশির বড্ড প্রিয়। মুখোমুখি বসানো দুটো 3 সিটের সোফা আর মাঝখানে ছোট্ট একটি সেন্টার টেবিল, সব মিলিয়ে ছিমছাম নির্জনতা। এখানে বসে বইয়ের পাতায় ডুব দেওয়া কিংবা ক্যানভাসে রং ছড়ানোতেই মিশি সবচেয়ে বেশি আনন্দ পায়। ছবি আঁকা তার প্রিয় শখ হলেও তার সেই সৃষ্টিগুলো খুব কম মানুষের দেখার ভাগ্যেই জুটেছে। সামনে খোলা বইয়ের পাতা, সেদিকেই এক দৃষ্টে তাকিয়ে আছে মিশি। তবে সে আসলেও পড়ছে কিনা তা বোঝা মুশকিল। ঠিক সেই মুহূর্তে সেখানে আদিবা এসে হাজির হলো। পরনের শাড়িটা আলু থালু, ভঙ্গিতে চরম বিশৃঙ্খলা। আদিবা সামনে এসে দাঁড়ালেও মিশি একবার চোখের পলক ফেলে সেদিকে তাকিয়ে দেখার প্রয়োজন বোধ করল না। এক মনে পূর্বের ধ্যান ধরে রইল। আদিবাই গলা খাকনা বলে উঠল যেন তেন ভাবে, একটু সাহায্য করো না। মিশি চোখ তুলে তাকালো। আদিবা একটু অবাকই হলো। এমন প্রাণহীন নির্জীব কোনো মানুষের চাহনি হয়? হতে পারে। তাকিয়েই রইল শুধু। কি সাহায্য কিংবা কি বৃত্তান্ত জানতে প্রশ্ন করল না একটিও। সেকেন্ড 3 সময় অপেক্ষা করে পুনরায় বলল মেয়েটি, কি হলো, শুনতে পাওনি? একটু সাহায্য করবে? কি সাহায্য? ভীষণ নিস্তরঙ্গ কণ্ঠে জানতে চাইল মিশি এবারে। পরপরই চোখ নামিয়ে আঁটল বইয়ের খোলা পাতায়। আদিবা একটা দীর্ঘশ্বাস ফেলল। বাড়িতে কেউ নেই। তৃপ্তি, স্বস্তি দুজনেই কোথাও একটা বেরিয়েছে। শাড়িতে সে একদমই অভ্যস্ত নয়, তবুও আজ পরা। কারণটা বিশেষ। আজ সৌম্যের জন্মদিন। প্রিয় মানুষটাকে একটু চমকে দেওয়ার জন্যই এই আয়োজন। কিন্তু ইউটিউব দেখে দেখে সবটা সামলাতে পারলেও কুচিগুলো বারবার অবাধ্য হয়ে খুলে যাচ্ছে। নিচ থেকে কেউ একজন ধরে না দিলে এটা ঠিক করা অসম্ভব। তাই মিশিকে নির্জনে দেখতে পেয়েই সে আশার আলো দেখল। কিন্তু মিশি মেয়েটা বড় অদ্ভুত। এবারই সবাই আদিবার সাথে সহজ হলেও মিশি যেন এক দুর্ভেদ্য দেওয়াল তুলে রেখেছে। সেই দূরত্বের কারণ আদিবার কাছে একটা রহস্যই বটে। আদিবা গুটি গুটি পায়ে গিয়ে মিশির পাশে বসল। শাড়ির এলোমেলো কুচিগুলো দেখিয়ে একটু অনুনয়ের স্বরে বলল, একটু ধরে দেবে? আমার কুচিগুলো বারবার কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। মিশি চোখ থেকে না তুলেই নির্লিপ্ত স্বরে বলল, আমি শাড়ি পরাতে জানি না, দুঃখিত। আরে পড়াতে হবে না তো, তুমি শুধু একটু ধরলেই আমি ঠিক করে নেব। এবার মিশি সরাসরি তাকালো। তার মুখে মুখে বিরক্তি। আমি এসবে আগ্রহী নই, তুমি অন্য কাউকে খুঁজে নাও। আদিবা ভ্রু কুচকে অবাক হয়ে বলল, একটা শাড়ির কুচি ধরায় আগ্রহের কি আছে? আর কেউ নেই বলেই তো তোমার কাছে এলাম মিশি। মিশির কণ্ঠ এবার বেশ কঠোর শোনালো। আদৌ শাড়ি পরার দরকারটা কি? এটা তো বাসা, আর তোমাকে তো কখনো এসব আলগা ন্যাকামি করতে দেখিনি। আদিবা রীতিমতো হতভম্ব। এতে ন্যাকামির কি হলো? আগে পড়িনি বলি কি আজ পড়তে পারবো না? আজ ওর জন্মদিন বলেই তো। কথা শেষ করতে দিল না মিশি। গলার স্বর আরও এক পর্দা চড়িয়ে বলল, তাই বলে শাড়ি পরে সারপ্রাইজ দিতে হবে? কি বোরিং একটা প্ল্যান। আমি এখন ব্যস্ত, দয়া করে যাও তো এখান থেকে। আদিবা চলে যাওয়ার বদলে সোফায় আরও চেপে বসে। তার কণ্ঠেও এবার উত্তাপের ছোঁয়া মিশল। আমার সাথে সবসময় এমন ব্যবহার কেন করো মিশি? আসার পর থেকেই দেখছি তুমি যা খুশি তাই আচরণ করছো। এটাই কি তোমার পারিবারিক শিক্ষা? পরিবার শব্দটা শুনেই যেন বারুদে আগুন লেগে জ্বলে উঠল মিশি। গমগমে সুর তুলে শুধালো, কথার মাঝখানে পরিবার টানছো কেন? আমি তোমার সাথে এমন কি খারাপ ব্যবহার করলাম? দেখতেই পাচ্ছ আমি ব্যস্ত, আর এসব আধিক্যতা আমার সহ্য হয় না। না করার পরেও কেন জোর করছো? আমি জোর করছি? তা আদিবার চোখ মুখ অপমানে লাল। তা নয় তো কি, একবার না শোনার পরই তোমার চলে যাওয়া উচিত ছিল। আর শোনো, আমি সবার সাথে মিশতে পারি না, আমার স্টেটাস অত সস্তা নয়। উফ, কি আমার স্ট্যাটাসওয়ালা রে! আদিবা ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো। নেহাত তুমি আমার আপন ননদ নও, নইলে আজ তোমাকে বুঝিয়ে দিতাম স্ট্যাটাস কত প্রকার ও কি কি। মিশিও পাল্লা দিয়ে উঠে দাঁড়ালো, তার দু চোখের রাগের আগুন। আমিও বুঝিয়ে দিতাম উড়ে এসে জুড়ে বসলে তার সাথে আসলে কি করা উচিত। আমি মোটেও উড়ে এসে জুড়ে বসিনি,
তোমার ভাই আমাকে বিয়ে করে এ বাড়িতে এনেছে, যেখানে আমার শাশুড়ি, তোমার বাবা মা কিংবা এ বাড়ির বড়রা আমাকে নিয়ে আজে বাজে কথা বলার সাহস করেন না, সেখানে তুমি কোন হরিদাস পাল? কত বড় মুখ তোমার! মিশি চিৎকার করে উঠল। মুখের আর দেখলে কি? মিশি এবারে চরম আঘাতটা করে বলল, সৌম্য মোটেই তোমাকে সাধ করে বিয়ে করেনি, তুমি ওর ঘাড়ে চেপেছ। তারপর কত নাটক করে নিজের পরিবার বিসর্জন দিয়ে এখানে এসে উঠেছ। যার নিজের কোনো চালচুলো নেই, সে কিনা এসেছে আমাকে জ্ঞান দিতে। মিশি! আদিবার আর্তনাদ দেয়ালগুলোতে আছড়ে পড়ে। মিশি এক চুলও নড়ল না, বরং তর্জনী উঁচিয়ে হিস হিস করে জানালো, গলার স্বর নামিয়ে কথা বলো। তুমি এ বাড়িতে যার জোরে এসেছো, সে না থাকলে তোমার এক কানাকুড়িও মূল্য নেই। আর আমি এই বাড়ির মেয়ে, আমার মান মর্যাদা তোমার চেয়ে বহুগুণ বেশি। আশা করি সেটা মাথায় থাকবে। আদিবার মনের ভেতরটা মুহূর্তেই হাহাকার করে উঠল। শব্দগুলো তীরের মতো তার বুকে বিঁধছে। ঘটনাটা তো মিথ্যে নয়। এই বিশাল অট্টালিকায় তার অস্তিত্ব কতটুকু? কেবল সৌম্যর স্ত্রী, এইটুকুই তার পরিচয়। এই তকমাটুকু সরিয়ে দিলে তাকে চেনার বা গুরুত্ব দেওয়ার মতো কেউ কি এখানে আছে? কক্ষনো না। এক নিমিষেই আদিবার মাথায় এক আকাশ জেদ চেপে বসল, সেই সাথে বুক ফেটে আসা কান্না আর অসহ্য অপমান। মিশি কি নিদারুণ তাচ্ছিল্য আর বিষাক্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কেন? কিসের এত দম্ভ ওর? এই কি আদিবার প্রাপ্য ছিল? বিনা কারণে এত বড় লাঞ্ছনা? আধখোলা শাড়ি কোনো মতে হাতে প্যাঁচিয়ে ধরে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে নিজের ঘরের দিকে ছুটল আদিবা। এই ঘরটা এখন অনেক বদলেছে। সৌম্যর অগোছালো ঘরে আইরিন একটা নতুন ওয়ার্ড্রোব আর ড্রেসিং টেবিল বসিয়েছেন। জানালার পর্দা থেকে শুরু করে বিছানার চাদর সবই এখন নতুন। পড়ার টেবিলের ওপর সবসময় একটা কাঁচের জগ আর গ্লাস রাখা থাকে। ঘরে ঢুকেই রাগের মাথায় টেবিল থেকে গ্লাসটা এক ঝটকায় ফ্লোরে ছুঁড়ে মারল সে। ঝনঝন শব্দে কাঁচের টুকরোগুলো ছড়িয়ে পড়ল চারদিকে। পরমুহূর্তেই নিজের কাণ্ড দেখে শিউরে উঠল। হায় হায়, এ কি করলাম? বিড়বিড় করে বলতে বলতে সে নিচু হয়ে কাঁচের টুকরোগুলো সরাতে গেল, কিন্তু কাঁপতে থাকা আঙুলে বিঁধে গেল ধারালো এক টুকরো কাঁচ। তীব্র যন্ত্রণায় আঙুলটা কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটল। কয়েক ফোঁটা লাল রক্ত টুপটুপ করে সাদা ফ্লোরে আছড়ে পড়তেই আদিবা আর নিজেকে ধরে রাখতে পারল না, হু হু করে কেঁদে ফেলল। এই কান্না শরীরের ব্যথার জন্য নয়, এ কান্না চরম লজ্জা আর অপমানের। নিজেকে তার বড্ড তুচ্ছ আর একা মনে হতে লাগলো। চারদিকের এত চাকচিক্যের মাঝেও সে যেন এক নিরাশ্রয় পথিক। এক চিলতে শান্তির খোঁজে এসে কেন তাকে বারবার এভাবে ক্ষতবিক্ষত হতে হচ্ছে? সন্ধ্যার রেশ কাটতে না কাটতেই পৃথিবীর বুকের রাতের প্রথম প্রহর নেমে এসেছে। চারপাশটা এখন আবঝা অন্ধকারে ঢাকা। বাড়ির সামনের রাস্তায় বিকেলকে নামিয়ে দিয়ে রোদ্দুর নিজের পথে চলে গেল। ঘণ্টাখানেক এদিক ওদিক ঘুরে তারপর সে ফিরবে। বিকেল বাড়ির ভেতরে পা রাখতেই একদম মুখোমুখি হয়ে গেল রেহেনুমার। তিনি সম্ভবত সদর দরজার দিকেই আসছিলেন। হুট করে তাকে সামনে দেখে বিকেলের বুকটা ধক করে উঠল। এক অদ্ভুত তটস্থতায় সে সেখানেই থমকে দাঁড়িয়ে পড়ল। রেহেনুমা থামলেন, তার দৃষ্টি স্থির এবং শীতল। হিমশীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিলেন, এ তো রাত পর্যন্ত কোথায় ছিলি তুই? এই বড়মা, একটু বেরিয়েছিলাম। কোথায়? ফ্রেন্ডসদের সঙ্গে, শপিং মলে। তোর হাতে তো কোনো ব্যাগপত্র দেখছি না। রেহনুমার প্রশ্নের মুখে বিকেলের ভেতরটা অস্বস্তিতে কাঁটা হয়ে বিঁধল। একই সাথে মনের কোণে এক অদ্ভুত বিস্ময় দানা বাঁধল। এমন কড়া জবাবদিহির মুখোমুখি সে আগে কখনো হয়নি, বিশেষ করে বড় মার কাছ থেকে তো নয়ই। এ বাড়ির বড় গিন্নি হিসেবে রেহনুমা সবসময়ই প্রভাবশালী, কিন্তু বিকেলের মুক্তভাবে ঘোরাফেরার ওপর কোনোদিন তিনি এমন কঠিন পাহারাদারি কিংবা কৈফিয়ত তলব করেননি। আজ তবে হঠাৎ করে হলোটা কি? বিকেল একটা দীর্ঘশ্বাস লুকানোর চেষ্টা করে। ঠিক তখনই রেহনুমার কণ্ঠস্বরে আবার ভেসে আসে, এ তো রাত পর্যন্ত বাইরে ওভাবে ঘোরাফেরি করিস না। যেখানেই যাস না কেন সন্ধ্যের আগে আগে বাড়ি ফিরবি। কথাটা বলে সামান্য থামলেন। পরের কথাগুলি উসখুস ভাব নিয়েই আওয়ারলেন। বিয়ের আগে এভাবে ছটফটিয়ে বেড়ানোটা বাইরের কেউ ভালো চোখে দেখবে না। একবার বিয়েটা হয়ে যাক, তখন না হয় জামাইকে সাথে নিয়ে ইচ্ছে মতো ঘুরে বেড়াস। হতবাক দেখালো বিকেলের চোখমুখ। এ বাড়ির কারো আচরণই ওর বোধগম্য হয় না আজকাল। রেহনুমা চলে গেলেন। বিকেলের যতটুকু মন ভালো ছিল সবটুকু ফুস হয়ে গেল। একরাশ মেঘাচ্ছন্ন অন্ধকার নিয়েই সে এগিয়ে চলল নিজের ঘরের দিকে। তৃপ্তি আগে থেকেই বিকেলের ঘরে ছিল। পড়ার টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা বই খাতাগুলো সে আপন মনেই গোছাচ্ছিল। হঠাৎ বিকেলকে ঘরে ঢুকতে দেখে কিছুটা চমকে গিয়ে বলে উঠল, "কি রে তুই?" বিকেলের মেজাজ এমনিতেই চড়েছিল। তৃপ্তির কথায় তার ভ্রু জোড়া কুঁচকে গেল। বিরক্তির স্বরে বলল, "আমার ঘরে আমি আসবো না তো কি ভূত আসবে?" তৃপ্তি ঠোঁটের কোণে এক চিলটে ম্লান হাসি ফুটিয়ে বলল,
আরে না, হঠাৎ যেভাবে ঝড়ের বেগে এলি ভয়ই পেয়ে গিয়েছিলাম। বলেই সে আবার বইপত্র আলাদা করতে লাগলো। বিরক্তিমাখা গলায় বলল, তোর বই খাতাগুলো আলাদা শেলফে রাখবি, কতবার বলেছি তোকে, যতবার আসি দেখি সব হজবরল হয়ে আছে। বিকেলের গলার স্বর চড়িয়ে বলল, তোকে কে আসতে বলেছে শুনি? এগুলো কি এভাবেই থাকবে? থাকুক না, এত গুছিয়ে কি হবে, সেই তো আবার এলোমেলো হবে। তাই বলি কি মানুষ গোছাবে না? আজাইরা কথা। আর আমি গুছিয়ে দিচ্ছি, তোর গায়ে লাগছে কেন? বিকেলের অস্থিরতা এবার চরমে পৌঁছালো। বেশি আধিক্ষেতা করিস না তো। কে বলেছে আমার ঘরে এসে আমার কাজ করে দিতে? তুই কি আমার ব্যক্তিগত চাকরানি? ফালতু সব। তৃপ্তি কোনো উত্তর দিল না। বিকেল ধপ করে বিছানার ওপর বসে পড়ল। তার পায়ে বাইরের ধুলো মাখা জুতো। তাই দেখে তৃপ্তি নরম স্বরে বলল, জুতোটা খুলে বস বিকেল, বিছানা নোংরা হচ্ছে। হোক। একটু পানি খাবি? না। বিকেল কি? তৃপ্তি বিকেলের একদম সামনে এসে দাঁড়ায়। ওর চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে গভীর মমতায় জিজ্ঞাসা করে, কি হয়েছে বলতো? হঠাৎ করেই বিকেলের চোখের কোণে জল জমে ওঠে। কোনো কারণ ছাড়াই বুকটা হাহাকার করে উঠল। ভেজা গলায় অস্ফুট স্বরে বলে, কিছু না তো। তাহলে কাঁদছিস কেন? কই কাঁদছি? বলতে বলতে মেয়েটা দুই হাতে চোখ মুছতে শুরু করে, কিন্তু অবাধ্য অশ্রুগুলো বাঁধ মানল না। টপ টপ করে গড়িয়ে পড়ল গাল বেয়ে। তৃপ্তি বিকেলের খুব কাছে এসে গা ঘেঁষে বসল। এই বিকেল, কাঁদছিস কেন এভাবে? কি হয়েছে বলবি তো? রোদ ভাইয়া কিছু বলেছে? সে কি বলবে? তাহলে কি? আমাকে বল না। কিছু না। আবার মিথ্যে বলছিস। বিকেল আর সহ্য করতে পারল না। তৃপ্তিকে সরিয়ে দিয়ে বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। ভাঙা গলায় বলল, লাইট নিভিয়ে দিয়ে চলে যায় এখান থেকে। আমি কিছুক্ষণ একা থাকতে চাই। বলবি না আমায়? হতাশ সুর তৃপ্তির গলায়। বলার মতো কিছু হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে তুই কিছু একটা লুকাচ্ছিস। তোর মনে হলে আমি কি করব? আমি ঠিক আছি, তুই যা এখন। তৃপ্তি আর কথা বাড়ালো না। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে জানালার পাল্লা ভেজাতে গেল। অমনি বিকেল বলে উঠল, আটকাস না জানালা, সব খুলে দে। শুধু ঘরের লাইট নিভিয়ে দিয়ে যাওয়ার সময় দরজাটা টেনে দিয়ে যাস। তৃপ্তি তাই করল। বারান্দার দরজাটা হাঁ করে খুলে দিয়ে সেখানে একটা ডিম বাতি জ্বালিয়ে দিল। ঘরের মূল আলোটা নিভিয়ে সে দরজার দিকে পা বাড়ালো, কিন্তু যাওয়ার আগে বিকেলের উবু হয়ে থাকা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ফিসফিস করে বলল, কাঁদিস না রে। রোদ ভাইয়া সাদ করে বিদেশে পড়তে যাচ্ছেন না, যাচ্ছেন মূলত তোর জন্যই। তোকে একটা সুন্দর জীবন দিতে চায় সে। তুইও একদিন বুঝবি এটা, যেদিন সত্যি ভালো থাকবি। তৃপ্তি কথাটি শেষ করে চলে যেতে উদ্যত হতেই তার হাতটা শক্ত করে চেপে ধরে বিকেল। বালিশ থেকে মুখ তুলে অশ্রুসিক্ত লাল চোখে তৃপ্তির দিকে তাকালো। চোখ জুড়ে রাজ্যের হাহাকার। ধরা গলায় শুধালো, আমার আর রোদ ভাইয়ার কোনোদিন বিয়ে হবে না জানিস? মুহূর্তের মধ্যে ঘরটা পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। তৃপ্তি যেন আকাশ থেকে পড়ল। বিদ্যুৎ স্পৃষ্টের মতো তার মুখ থেকে বেরিয়ে এলো একটিমাত্র শব্দই, কি? হতভম্ব তৃপ্তির মুখ দিয়ে আর কথা সরছে না। ওদিকে ডিমবাতির ম্লান আলোয় চারপাশটা আরও ভারী হয়ে উঠেছে যেন। বিকেল নিজেকে গুটিয়ে নিয়ে মুখটা পুনরায় বালিশের ভেতর গুজে দিল। অবরুদ্ধ কণ্ঠে বলে উঠল, বড় মা আজ আমার বিয়ের কথা বললেন, এই একটু আগে। হয়তো এটাই ফাইনাল, আমার বিয়ে হয়ে যাবে। তো তুই কি বোবা? নিজের পক্ষে কি একটা শব্দ খরচ করতে পারিস না? আশ্চর্য বিকেল। তৃপ্তির মেজাজটা এবার চড়ে গেল। অহেতুক এই কান্নাকাটি আর কত সহ্য করা যায়? সে গমগমে স্বরে ধমকে উঠল, নিজে থেকে কিছু বলতে পারিস না? সব সময় মুখ বুজে শুধু মার প্যাচে পড়া আর কাঁদা। তুই রোদ ভাইয়াকে একবারও জানিয়েছিস যে তোকে এবারে অন্য কোথাও পার করে দেওয়ার তোড়জোড় চলছে? বিকেল ঝট করে মুখ তুলে তপ্ত স্বরে পাল্টা প্রশ্ন করল, জানাতে হবে কেন? সে কি জানে না এ বাড়ির কোথায় কি হচ্ছে না হচ্ছে? তা কি তার অজানা? তৃপ্তিও গলার স্বর আরও এক ধাপ উঁচিয়ে বলল, জানবে কি করে? সে কি মাইন্ড রিডার, নাকি বাড়ির সব সিদ্ধান্ত বড় বাবা তাকে আগেভাগে মেল করে পাঠান? অদ্ভুত তো তোর যুক্তি। বিকেল চুপসে পড়ে, কোনো উত্তর নেই। ভেজা চোখে ঘরের কোণে তাকিয়ে রইল সে। তৃপ্তি ওর কাঁধ ধরে সজোরে একটা ঝাঁকি দিয়ে শাসন করা সুরে বলল, কাঁদলে কিচ্ছু হবে না বিকেল, কিচ্ছু না। যা তোর তা তোকে লড়ে আদায় করে নিতে হবে, যেভাবেই হোক। তুই কি বুঝতে পারছিস না? রাগে আর আক্রোশে বিকেলের কপালে 2 আঙুলের টোকা দিল তৃপ্তি। মাথার ভেতরে আস্ত একটা মগজ আছে, নাকি শুধু শয়তানি বুদ্ধি? বুদ্ধিশুদ্ধি থাকলে বের কর দু একটা। নিজের অধিকারটা ছিনিয়ে নিতে শেখ। তা না করে খালি ভ্যাঁ করে কাঁদলেই বুঝি সব ঠিক হয়ে যাবে? বিকেল বিরক্ত হয়ে সরে বসল। নিচু স্বরে গজরাতে গজরাতে বলল, জ্ঞান দেওয়া বন্ধ করত, একটুও ভাল লাগছে না। ভাল লাগবে না তো বটেই, তিতো কথা তো হজম করা কঠিন। তৃপ্তি বিছানা থেকে উঠে দাঁড়ালো। হাত ঝেড়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে তাচ্ছিল্যের সুরে বলল,
যা খুশি করগে, তবে আমার সামনে এসে আর ঘ্যান ঘ্যান করিস না। বিকেলও দমে যাওয়ার পাত্রী নয়, সেও চেঁচিয়ে বলে, আমি তোর সামনে গিয়ে ঘ্যান ঘ্যান করছি না, বরং তুই আমার রুমে এসেছিস, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি আমি। আর যদি আসি এ রুমে, কে আসতে বলেছে তোকে? ভাগ এখান থেকে। ঘর থেকে বেরিয়ে তৃপ্তি একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, তবে তার কাজ এখনও শেষ হয়নি। কিছু জরুরি কথা আর পরিকল্পনা তার মস্তিষ্কে ভিড় করছে। ধীর পায়ে সে নিজের মায়ের ঘরের দিকে এগিয়ে চলল। সৌমর এই রুক্ষ মূর্তি আগে কখনো দেখেনি কেউ। এক সময়ের শান্তশিষ্ট ছেলেটা যে কিনা ঘড়ির কাঁটা ধরে বাড়ি ফিরত, সে এখন খ্যাপাটে স্বভাবের এক অচেনা মানুষ। কথায় কথায় মেজাজ হারায়, বড়দের চোখের দিকে তাকিয়ে তর্ক করে। তার সারাক্ষণ অস্থির চাহনি আর চাপা উত্তেজনা দেখে আইরিন বেগমও শিউরে ওঠেন। নিজের সন্তানকে নিজেই চিনতে পারছেন না তিনি। এত কিছুর পরেও সৌমুর জীবনে শান্তি নেই কেন? জীবন তো এমন হওয়ার কথা ছিল না। রাত প্রায় 11টা পার হয়েছে। আদিবা উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় ছিল। সৌম্য ঘরে ঢোকা মাত্রই সে হন্তদন্ত হয়ে এগিয়ে গেল। কোথায় ছিলে এতক্ষণ? আদিবার কণ্ঠে দুশ্চিন্তার রেশ। সৌম্যর মেজাজ যেন বারুদ হয়েছিল। গলার স্বর সপ্তমে চড়িয়ে জবাব দিল, কাজে। তার গমগমে কণ্ঠের উত্তাপ আদিবার বুকে বিঁধল। অভিমান চেপে মৃদু স্বরে সে আবার শুধায়, এত রেগে আছো কেন? মেজাজ কি খারাপ? না, খুব ভালো মেজাজে আছি আদু, বলেই গায়ের টি শার্টটা টেনে খুলে একপাশে ছুঁড়ে মারল সৌম্য। আদিবা ভয়ে কেঁপে ওঠে, কাঁপা গলায় জানতে চায়, কি হয়েছে তোমার? এত অস্থির কেন? আমাকে বলো না প্লিজ। কি বলবো তোমাকে? ওর কণ্ঠে তাচ্ছিল্য। এভাবে কেন কথা বলছো? আমি কি কিছু করেছি? কিছু করো না কেন? এটা তো তোমার বাপের বাড়ি না। সারাদিন হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না আদু। আদিবা আকাশ থেকে পড়ে এই কথা শুনে চোখ কপালে তুলে শুধালো, এই কারণে তুমি আমার উপর মেজাজ দেখাচ্ছ? এই সামান্য কারণে? এটা তোমার কাছে সামান্য? সৌম্য এবার মুখোমুখি তার। আমি চাকরি করি না, দুটো টিউশনি করে নিজের খরচ চালাই। এই সংসারে আমার কন্ট্রিবিউশন সামান্যই। তার উপর বিয়েটা করলাম, ভেবেছিলাম তুমি মায়ের নিজের মেয়ে হয়ে উঠবে। তা না করে তুমি নিজেকে গুটিয়ে রাখো, কারো সাথে হাসো না, মাতো না, আমার বোনগুলোর সঙ্গেও খারাপ ব্যবহার করো। আদিবা স্তব্ধ হয়ে গেল। আমি খারাপ ব্যবহার করেছি? কার সঙ্গে? বলো আমাকে। মিশি আমায় কল দিয়ে সব জানিয়েছেন। আদিবার ছোটে এবার তিক্ত হাসি। ও আচ্ছা, তার মানে ওনার কানে দেওয়া হয়ে গেছে। সৌম্যর মেজাজ আরও বিগড়ে গেল। কথা সাবধানে বলবে। কানে দেওয়া মানে কি? উনি কি কোনো কুচক্রী মহিলা নাকি? আমি তা বলিনি সৌম্য। তুমি আজকাল আমার কোনো কথাই বুঝতে চাও না। একবার অন্তত আমার পক্ষ থেকে শোনো আসলে কি হয়েছিল। কি শুনবো বলো? মিশি আগে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমাকে অপমান করে বলেছে এই বাড়িতে আমার একমাত্র জোর হলো তোমার স্ত্রী হওয়া, এর বাইরে আমার কোনো পরিচয় নেই। ও বাড়ির মেয়ে, তাই ওর সাথে নাকি হিসেব করে কথা বলতে হবে। জবাবে সৌম্যর নির্লিপ্ত কণ্ঠস্বর। ও তো ভুল কিছু বলেনি। মিশির সঙ্গে নিজেকে মেলাতে যেও না। আমাদের বাড়ির মেয়েরা কেউ এভাবে বিয়ে করে বাড়ি ছাড়েনি। সৌম্য? এ পর্যায়ে আর্তনাদি করে উঠল মেয়েটা। তার সৌম্য তাকে আজ এই খোঁটা দিল? সৌম্য নিজেও বুঝতে পারল কথাটা একটু বেশিই রূঢ় হয়ে গেছে, তাই আর কথা না বাড়িয়ে গটগট করে বাথরুমে ঢুকে গেল। আদিবা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল মাঝঘরে। চোখের জল গাল বেয়ে কোথায় গিয়ে পড়ছে সেদিকে তার খেয়াল নেই। বাবার বাড়ির দরজা তার জন্য চিরতরে বন্ধ, আর এখানে ভালোবাসার মানুষটার সঙ্গেও প্রতিদিন সম্পর্কের দূরত্ব বাড়ছে। আদিবা ভাবছে, ভালোবাসার পরিণতি তো এমন বিষাদময় হওয়ার কথা ছিল না। মুঠোবন্দি করে ধরে রাখতে চাওয়া সময়গুলোই যেন বাতাসের চেয়েও দ্রুতগতিতে বয়ে চলে। বিকেলের আজ ঠিক তেমনই মনে হচ্ছে। ক্যালেন্ডারের পাতাগুলো কি করে একে একে উল্টে গেল তা সে নিজেও জানে না। সময়ের সাথে পাল্লা দিয়ে পেরে ওঠা বড় দায়। সে বুঝি আজ এক অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে। অবিরাম ছুতে চলার এক তীব্র নেশা সময়ের গায়ে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির ভেতর একটা সাজ রব পড়ে গেল। সবাই মিলে মার্কেটে বের হবে। মূল উদ্দেশ্য রোদ্দুরের বিদেশ যাত্রার প্রস্তুতি, কিছু প্রয়োজনীয় কেনাকাটা, আর তার সাথে পুরো পরিবারের একত্রে বাইরে ডিনার। বিকেলের খুব ইচ্ছে করছে সবার সাথে যেতে, ভিড়ের মাঝে মিশে একটু আনন্দ খুঁজে নিতে, কিন্তু পরক্ষণেই একরাশ বিষণ্ণতা এসে ওকে জাপটে ধরল। সে তো এই পরিবারের কেউ না, রক্ত বা নামের কোনো বাঁধন নেই যে হুট করে সবার সঙ্গী হওয়া যায়। মনের গহীনে যাওয়ার তীব্র আকুতি থাকলেও বাস্তবের দেয়ালটা বড্ড উঁচুতে যে। মন খারাপ করে ছাদে এসে দাঁড়িয়েছে ও, তাই মাথার উপর বিস্তীর্ণ বড় আকাশটা দেখছে, আর চোখ বেয়ে নেমে আসা নোনা জলে ভিজে যাচ্ছে ওর চিবুক, গলার কাছটা। আর 2 দিন মাত্র,
তারপর প্রিয় মানুষটা পাড়ি দিবে অনেক অনেক দূরে। 1000 মাইলের চেয়েও বেশি দূরত্ব তৈরি হবে দুজনের মাঝখানটায়। কি হবে তারপর? বিকেল জানে না। ঘাটটা উল্টে ভেঙে পড়বে তো? হঠাৎ করে এই চিরপরিচিত মানুষের কণ্ঠস্বর ভেসে এলো কানে। বিকেল একটুও চমকালো না। এই মুহূর্তে মানুষটা যে আসবে তা যেন জানতো ওর তৃষার্থ মন। এমনকি চোখের জল আরও বাড়ল তাতে। চলে গেলে কে তাকে ডাকবে এভাবে হুটহাট করে? কার সঙ্গেই বা খোশগল্পে মেতে উঠবে বিকেল? দু হাতে চোখ জোড়া চেপে ধরে মুছে নেওয়ার এক ব্যর্থ চেষ্টা করল সে। রোদ্দুর ততক্ষণে ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশের জায়গাটা দখলে নিয়েছে। রেলিংয়ে হাতের কনুই দিয়ে ভর দিয়ে আকাশের গায়ে চোখ রাখল ছেলেটা। বলল, বেশি কাঁদলে মানুষ অন্ধ হয়ে যায়। বিকেলও জবাব দিল ভেজা কণ্ঠেই। হলে হোক, ভালো হবে। তাই? রোদ্দুরের কণ্ঠে মৃদু সংশয়। বিকেল অপলক চেয়ে থেকে শান্তস্বরে বলল, আপনাকে তো আর দেখতে পাবো না এরপর। অন্য কাউকে দেখে আর কি হবে? তার চেয়ে দৃষ্টিহীন হয়ে থাকাই ভালো। রোদ্দুর একটু হেসেই বলল, আমি কি মারা যাচ্ছি? আমার জন্য তো কিছুটা তেমনই। যেমন? আপনি দূরে চলে যাচ্ছেন, চোখের আড়ালে চলে যাচ্ছেন। আপনার এই প্রস্থান আমার কাছে জীবন্ত দাফনের মতো। রোদ্দুর স্থির হয়ে তাকালো অসম্ভব মায়াবতী মুখটার উপর। আবারও মৃদু সংশয়ে শুধালো, তাই? বিকেলের চোখে শ্রাবণের মেঘ। সে ধরা গলায় বলল, এতদিন আপনি ছিলেন, আপনার ছায়ার সাথে আমিও ছিলাম। আপনি চলে যাবেন আর আমার ভেতর থেকে আত্মাটাও বুঝি আপনার পিছু পিছু চলে যাবে। রোদ্দুর দীর্ঘশ্বাস ফেলে শুধালো, এত ভালোবাসিস আমায়? আজও কি বুঝতে পারেননি? কই বলিসনি তো কোনো দিন? বিকেল একটু অভিমানে মুখ ফিরিয়ে বলল, সব কি মুখ ফুটে বলতে হয়? একবার না হয় ঠোঁট ভেঙে বলেই ফেলতি, ক্ষতি কি ছিল? বলবো না। সব অনুভূতি শব্দের জালে বন্দি করলে মানুষ বড্ড সস্তা হয়ে যায়। রোদ্দুর বিকেলের খুব কাছে এসে দাঁড়ালো এবারে। এসব আজে বাজে কথা কোথায় শুনিস তুই? যা চিরন্তন সত্য আমি তাই বললাম, এতে আজে বাজে কিচ্ছু নেই। সবটাই ভুল। রোদ্দুর মৃদু প্রতিবাদ করল। অনুভূতি প্রকাশ করায় কোনো ভুল নেই বিকেল। ভুলটা হয় ভুল মানুষের কাছে মনের আগল খুলে দিলে। বিকেল বিষণ্ণ হাসল। কিন্তু বুঝবো কি করে কে ঠিক আর কে ভুল? প্রেমে পড়বার সময় সবই তো রঙিন। রোদ্দুর খানিকক্ষণ নীরব থেকে বিড়বিড় করে, তাও ঠিক। আমি সবসময় ঠিক কথাই বলি, আপনিই শুধু বুঝতে চান না। রোদ্দুরের কণ্ঠে অদ্ভুত মায়া ঝরে পড়ে। আজ বুঝলাম রে। বিকেলের চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ক্লান্ত স্বরে আওড়ালো, এই অসময়ে বুঝে আর কি হবে? আপনি তো চলেই যাচ্ছেন। অপেক্ষা করল না রোদ্দুর আর। টেনে নিল মেয়েটাকে, তার মায়াবতী, তার পুতুলটাকে। বিকেল একটুও বিরোধ করে না, চুপটি করে ঢুকে পড়ে, কিন্তু দুহাত মুঠো করে একদম ধরে না ওকে। রোদ্দুর বুঝতে পারে অভিমানিনীর মন, শক্ত করে বুকের খাঁচায় ঢুকিয়ে নেয়। বিকেল নিস্তেজ, অসাড়, শরীরে যেন এক চিমটিও বল নেই। একদম ছেড়ে দিয়েছে নিজেকে, সঁপে দিয়েছে প্রেমিকের গায়ে। রোদ্দুর ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় সহসাই। কেঁপে ওঠে বিকেল, কেঁদে ওঠে, হেঁচকি টানে। দু হাতে খামচে ধরে রোদ্দুরের পিঠের কাছকা, শার্টের জমিন চিরে ফেলতে চায় নখের আঘাতে। ভাঙা কণ্ঠে ফিসফিস করে শুধালো, কেন যাবেন? কেন কেন কেন? পারবেন আমায় ফেলে যেতে? একটুও কষ্ট হবে না? একটুও না? রোদ্দুর ঘোর লাগা কণ্ঠে উত্তর করল, তোকে নিয়ে যাচ্ছি তো। কই? এই যে বুকের ভেতর যতন করে, দেখতে পাচ্ছিস না? পাষাণী। পাষাণ আমি না, আপনি। আপনি আস্ত নিষ্ঠুর। আমায় কষ্ট দিচ্ছেন, বুকে আগুন ধরিয়ে দিয়েছেন। আমি নিঃশ্বাস নিতে পারি না, আমার কষ্ট হয়। রোদ্দুর বিকেলের মুখটা আজলা ভরে তুলে ধরে শুধালো, অনেক? ভিজে থাকা দুই চোখে প্রিয়তমার মুখখানি কি মায়া নিয়েই না দেখে বিকেল। সিক্ত কণ্ঠে আওড়ে ফিসফিস করে, অনেক। সঙ্গে সঙ্গে অবিশ্বাস্য কাণ্ড ঘটালো রোদ্দুর। নিচু হয়ে অধর জোড়া মিশিয়ে দিল প্রেমিকার অধরে। বিদ্যুৎস্পৃষ্ট হলো বিকেল, কেঁপে উঠেই থমকে গেল সে। চোখ জোড়া বুজে নেওয়ার আগে দেখল রোদ্দুরের গাঢ় চোখের চাউনি কত কাছে, তারপরই এক ফোঁটা চিকচিক করতে থাকা জল। মানুষটাও কাঁদছে বুঝি? সব ভুলে গেল বিকেল, সব কিছু। কোথায় দাঁড়িয়ে, সময়টা কখন, কেউ কি আসবে বা দেখবে, কোনো ভয় সংশয় কাজ করল না মনের ভেতর। কেবল মেঘের সংখ্যা বাড়তে লাগলো মন আকাশে। বৃষ্টি ঝরল নেত্র গড়িয়ে। সময় কাটতেই ধীরে ধীরে ঠোঁট সরালো রোদ্দুর। রক্তিম লাজে রাঙা প্রেমিকা, তার দিকে চোখ খুলে তাকানোর শক্তিটুকুও অবশিষ্ট নেই আর। রোদ্দুর ঠোঁটের কোণে এক চিলতে মিটমিটে হাসির আভাস ফুটিয়ে তুলে শুধালো,
এখনও কষ্ট হচ্ছে? ঠোঁট ভেঙে জবাব দেওয়ার কায়দা জানা নেই, তাই ওপর নিচ মাথায় দোলালো মেয়েটা। হ্যাঁ জানালো নাকি না বুঝতে পারল না রোদ্দুর। সুযোগ পেল, আরও একবার মিশিয়ে দিল অধর তার। নিঃশ্বাস আটকে বিকেলের, হাত পা শিরশির করে ওঠে, পশম কাগা দিল। ঝনঝন করে শব্দ করছে মনবাড়ি, দ্রিম দ্রিম শব্দে ছাতা পিটিয়ে জানান দিতে চায় তারা, এত উত্তেজনা আর নেওয়া যাচ্ছে না যে। প্রেমিকের সেদিকে হুঁশকই, চুমু খেতেই ব্যস্ত যে। এক ফাঁকে কামড়ও বসিয়ে দিল ছোট করে। বিকেল গোঙায় নাকি অজান্তেই আহ শব্দটা ছিটকে বেরোলো বোঝা যায় না ঠিক। পরমুহূর্তেই সব চুপচাপ আবারও, কেবল দুটি মানুষের নিঃশ্বাস মিশে একাকার। দূর আকাশে দিনের শেষ রেখাটিও মিলিয়ে গেছে, রাত নেমে আসছে ধরণীর বুকে। কোথা থেকে ভেসে আসছে গানের সুরও, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। বিকেলের কর্ণকুহর ভেদ করে ছাপিয়ে পড়ে শব্দ কখানি। ওর মনে হয় এই অক্ষরগুলো একত্রে শব্দ হয়ে বাক্যঠানি বুনেছিলই বুঝি তার জন্য। সত্যি, মানুষটা তাকে প্রেমের সাগলে ভাসিয়েছে, এবার বুঝি ডুবিয়েও ছাড়বে। চারদিকে ঘন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাস্তার স্ট্রিট লাইটগুলো মিটিমিটি আলোয় যেন কোনো গোপন কথা বলছে। জনশূন্য রাস্তা দিয়ে একটি রিক্সা চলে গেল। তার চালক কেন জানি অকারণেই দুবার টুংটাং করে বেল বাজালো। সেই শব্দের রেশ কাটতে না কাটতেই সিঁড়ির দরজায় এসে দাঁড়ালো একটি দীর্ঘ ছায়া। লম্বাটে পাতলা গড়নের মেয়েটি তৃপ্তি। ছাড়ে পা রাখতেই দৃশ্যটা তার চোখে পড়ে। মুহূর্তেই শিরদাঁড়া বেয়ে গড়িয়ে পড়ল এক হিমশীতল স্রোত। লজ্জায় মুখখানা আরক্ত হয়ে উঠল তৃপ্তির। এক মুহূর্ত দেরি না করে নিজেকে আড়াল করতে সে সিঁড়িঘরের অন্ধকারে পিছিয়ে দাঁড়ায়। বুকের ধুকপুকানি থামিয়ে হাত মুঠো করে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করল সে। তারপর সেখান থেকেই গলা উঁচিয়ে ডাকল বিকেলকে। ডাকটা শুনেই বিকেল যেন সম্বিত ফিরে পায়। হতবাক দেখালো তাকে। হতভম্ব হয়ে একপাশে সরে গেল রোদ্দুরও। দুজনেই সিঁড়িঘরের দিকে তাকিয়ে দেখল তৃপ্তি অস্বস্তিতে উসখুস করছে। খানিকটা উঁকি দিয়ে তাকিয়ে দুজনকে আলাদা দেখে তারপর পা ফেলল ছাদে। রোদ্দুর আরও খানিকটা সরে গেল, সিগারেট ধরালো একটা। বিকেল জড়তায় ঘন হয়, চোখ তুলে তাকাতেও একরাশ লজ্জা লাগছে এই মুহূর্তে। নাকের ডগায় কলঙ্ক জমে। এগিয়ে আস্তে আস্তে এক চিলতে হাসি ছুড়ে দিল তৃপ্তি। অকারণেই পরিবেশটাকে স্বাভাবিক করতে চাইছে সে। বিনিময়ে পাল্টা হাসির ফোয়ারা সৃষ্টি করে বিকেলও। দুজনার দূরত্ব আরও খানিকটা মিটিয়ে আর চোখে একবার রোদ্দুরকে দেখে নিল সে। বিকেলের দিকে পূর্ণ দৃষ্টিতে বলে ওঠে, বড়মা ডাকছেন আমায়? বিকেল একটু অবাক হলো যেন। তৃপ্তি উপর নিচ মাথা দুলিয়ে বলল, হ্যাঁ তোকে। কেন? তা বলতে পারবো না, তোর রুমে খুঁজে না পেয়ে আমায় বলল ছাদে খোঁজ করতে, তাই এলাম। সরাসরি রোদ্দুরের চোখের দিকে দৃষ্টিপাত করে মেয়েটা। একরাশ অস্বস্তি এসে ভর করেছে তার আখিপাতে। রোদ্দুর কিছু বলে না, তবে আপন মনে সিগারেট ফুঁকে চলে। দৃষ্টি নিপাত করল আকাশের বুকটায়। তৃপ্তি তাড়া দিল, চল যাই। অনিচ্ছা সত্ত্বেও ঘাড় নেড়ে হ্যাঁ সূচক উত্তর জানালো বিকেল। এগিয়ে গেল তৃপ্তির সঙ্গে। রোদ্দুর একাই রইল তারপরও অনেকক্ষণ। সময়টা উপভোগ করছে সে। মেয়েটা নিচে নেমে গেছে, অথচ মনে হচ্ছে এই যে পাশেই। গায়ের নরম ঘ্রাণটা এখনো নাকে ভাসছে। ঠোঁটে স্পর্শ হচ্ছে মখমলের ন্যায় ঠোঁট জোড়ার আভা। আর তো কটা দিন, তারপর কতদিনের জন্য উপোস দিতে হবে তাকে। ভাবতে ভাবতে সিগারেট ফুরিয়ে আসে এক সময়। ফের আরেকটা ধরায় রোদ্দুর। তবে হৃদয়ের পোড়া নিকোটিন পোড়ায় কমে না বিন্দু পরিমাণ, বরং তৃষ্ণা বেড়েই চলে ছেলেটার। একসময় বিরক্ত হয়ে আধ খাওয়া সিগারেটটাই ছুঁড়ে ফেলে পায়ের তলায় পিষে রোদ্দুর। দু হাতে জিন্সের পকেটটায় গলিয়ে নেমে আসে ফটাফট ছাদ থেকে। আকাশটা গাঢ় অন্ধকারে ছেয়ে, আজ কোনো চাঁদ নেই। বড় কাঠের আলমারির দুপাল্লা হাঁ করে খোলা। পুরনো কাঠের গায়ে সময়ের ছাপ। ভেতর থেকে ভেসে আসছে ন্যাপথলিন আর ধোয়া কাপড়ের মিশ্র গন্ধ। আলমারির সামনে দাঁড়িয়ে রেহেনুমা মনোযোগ দিয়ে কিছু একটা খুঁজছেন। কখনো শাড়ির ভাঁজ উল্টে দেখছেন, কখনো নীরবে দীর্ঘশ্বাস ফেলছেন। তার মুখটা দেখা যাচ্ছে না, তবু ভঙ্গিমায় অদৃশ্য ক্লান্তির রেখা স্পষ্ট। এই সময় দরজার চৌকাঠে এসে থামে বিকেল। তৃপ্তি নেই। আসবার পথে একবার নিজের ঘরের দিকে উঁকি দিয়েই সে সরে গেছে। এমনটা আগে কখনো হয়নি। বড় মায়ের ঘর মানেই ছিল এক অদ্ভুত টান, এক আশ্রয়ের নিশ্চিন্ত উষ্ণতা। কথার পর কথা, হাসির পর হাসি, দুজনের মধ্যে ছিল এক অন্যরকম সখ্যতা। অথচ ইদানিং ঠিক কবে থেকে যে সেই স্বাভাবিক সহজতাটা হারিয়ে গেছে তা নিজেও বলতে পারে না বিকেল। একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে গেছে মাঝখানে। কথাবার্তা হয়, কিন্তু শব্দগুলো আর আগের মতো নরম থাকে না।
চোখে চোখ পড়লে কেমন অকারণ জড়তা কাজ করে। ভেতরে ঢোকার জন্য এক পা বাড়িয়েও থেমে যায় বিকেল। বুকের ভিতর হালকা ধুকপুকানি। দরজার গায়ে হাত রেখে সে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর চাপা স্বরে প্রায় ফিসফিস করে ডাকে, আসবো বড় মা। রেহনুমা সম্বিত ফিরে পাবার মতোই চমকে উঠলেন সামান্য। পর মুহূর্তেই নিজেকে ধাতস্থ করে শান্ত শীতল কণ্ঠে জবাব দিল, আয়। তারপর আলমারির পাল্লা আটকে নিজেও বিছানায় গিয়ে বসেন। হাতের ইশারায় বিকেলকেও বসতে বলা হলো, কিন্তু ও বসে না। বিক্ষিপ্ত হৃদয়ে দাঁড়িয়ে থাকে খাটের একপাশে এসে, গলার স্বর বুঝিয়ে প্রশ্ন ছড়ে, ডাকছিলে? রেহুনুমা ঘাড় নেড়ে হাঁ বললেন। কোথায় ছিলি তুই? এমনিতেই অস্বস্তির চূড়ান্ত। রেহুনুমার কণ্ঠস্বর শুনে তা যেন আরও এক ধাপ উপরে উঠে গেল। বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল তার। কি বলবেন বড়মা? এই ভাবনায় 2 সেকেন্ডের জন্য থেমে গেল সে, যেন শব্দ বেছে নিতে চাইছে নাকি নিজের ভেতরের ভয়টাকে সামলাতে, বোঝা গেল না ঠিক। কিন্তু সে বিরতির আগেই রেহুনুমা ফিরে তাকালেন, চোখে মুখে এক অদ্ভুত স্থিরতা। তারপর ধীরে কিন্তু স্পষ্ট স্বরে বললেন, তোর সঙ্গে জরুরি কথার দরকার ছিল। কথাটা শুনে বুকের উপর থেকে একটা ভার নেমে গেল বিকেলের। অজানা আশঙ্কার জায়গায় এলো কৌতূহল। অন্তত জড়তাটুকুন কাটছে অন্তত। সে অল্প একটু এগিয়ে এসে খাটের গায়ে ঠ্যাস দিয়ে দাঁড়ালো। আঙুল দিয়ে খাটের চাদরের কিনারা মুচড়ে ধরে বলল, বলো। রেহুনুমা বললেন, তোর মা আসছে শুনছিস কিছু? চমকপৃষ্ট হলো না বিকেল, অথচ রাজ্যের অবাক হওয়ার কথা ছিল তার। রেহুনুমা বুঝতে পারলেন মেয়ের কানে আরও আগেই খবরখানা পৌঁছে গিয়েছে। কেমন নির্লিপ্ত দেখালো ওই চোখ দুজোড়া। রেহুনুমা নিজে থেকেই বিকেলের দিকে একটা হাত বাড়িয়ে তাকে টানলেন। সব উসখুসানি একপাশে সরিয়ে রেখে বিকেলও চলে এলো আলিঙ্গনে। পাশে বসে পড়ল চুপটি করে। ওর চিবুক ছুঁয়ে দিয়ে রেহুনুমা জানতে চাইলেন, মন খারাপ হলো? বিকেল ওপর নিচ মাথা নাড়ল। না, মন খারাপের কি আছে? এই তো ছোট্ট মেয়েটা বড় হয়ে গেছে, সব কিছু বুঝতে শিখেছে। তোর বাবার নিজেরও তো একটা জীবন আছে, তাই না? সেই জীবনে তারও একজন বন্ধুর দরকার আছে। আর স্ত্রীর চেয়ে বড় বন্ধু কে হয় পুরুষ মানুষের? শুনেছি ও ঘরে তোর একটা ভাইও আছে নাকি? মিলেমিশে থাকবি, দেখবি তোর সাপোর্ট পেলে তোর বাবার সব মনোদ্বন্দ্ব কেটে যাবে। তোর প্রতিও আগ্রহ চলে আসবে, ভালোবাসবে। বিকেল সামান্য হেসে বলল, যে ভালোবাসা পেতে হলে আমার তার মন জুগিয়ে চলা লাগবে, অমন ভালোবাসা আমি চাইও না বড়মা। আমরা তো তোমাদের সন্তান, আমাদের নিঃস্বার্থভাবে তোমরাই ভালোবাসবে আগে, তারপর না পৃথিবীর অন্য কেউ। অথচ সেই তোমাদের কাছেই যদি এত হিসেব নিকেশ, এত নিয়মকানুন মেনে নিয়ে ভালোবাসার জন্য হাত পাততে হয়, তবে আমি... বাকি কথাটুকু শেষ করে না বিকেল। হঠাৎ করেই চুপসে গেল সে। রেহুনুমা ভারী অবাক হলেন। এইটুকুনি মেয়ের কি গাঢ় অভিমান, কি কথার শব্দ বুনন। বিকেল উঠে পড়ল চটপট করে। আমি যাই বড়মা, মাথাটা বড্ড ধরেছে। তাছাড়া তোমরাও তো বেরোবে না? রেহুনুমা ঘাড় নাড়লেন। যাব। ঠিক আছে, আমি চলে গেলাম। শোন। বলো। রেহুনুমা যন্ত্রের স্বরে বললেন, তৃপ্তিকে একটু ডেকে দিয়ে যাস তো, ও যাবে। স্তব্ধ দেখালো বিকেলকে, নাকি হতভম্ব ঠিক বুঝতে পারলেন না ভদ্রমহিলা। তবে মন আকাশের কালো মেঘগুলি গুনতে পারল ঠিকই। একটা অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে কেন যেন সেকেন্ড 3 চেয়ে রইল মেয়েটা। পরমুহূর্তে রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল, তোমাদের সাথে যাবে? রেহুনুমা মুখ দিয়ে একটি শব্দ উচ্চারণ করতে পারলেন না আর, কেবল মাথা বাঁকিয়ে হ্যাঁ জানালেন। বিকেল মলিন হাসি ফুটিয়ে তুলল ঠোঁটের কোণে। ডেকে দিচ্ছি বলে বেরিয়ে এলো। তারপর রেহুনুমা স্তম্ভিত হয়ে বসে রইলেন বিছানার ওপর। কেমন একটা খারাপ লাগা কাজ করছে তার বুকের মধ্যিখানটায়। কিন্তু আফসোস, মেয়েটির জন্য কিছু করবার পরিস্থিতি তার সাধ্যে নেই। নিজের ঘরেই ছিল তৃপ্তি। কাবার্ড থেকে একটা সুন্দর নীল 3 পিস বের করে আয়নার সামনে দাঁড়িয়ে ট্রায়াল দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কোনো এক অস্থিরতায় টলমল করতে করতে বিকেল ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো। ওর চোখে মুখে স্পষ্ট মেঘ জমে আছে। তৃপ্তি হকচকিয়ে উঠল। কিছুটা অপ্রস্তুত হয়ে নিজেকে সামলে নিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে শুধালো, তুই? বিকেল কিছুক্ষণ নীরবে তার দিকে তাকিয়ে রইল। তারপর খুব নিরাসক্ত কণ্ঠে জানালো, বড়মাদের সঙ্গে তুইও যাচ্ছিস, এটা কি তুই জানতি? তৃপ্তি ঘাবড়ে গেল কিনা বোঝা গেল না, তবে তার মধ্যে একটা অস্বস্তি দানা বেঁধেছে। হাতের জামাটা পাশে রেখে ধীর পায়ে এগিয়ে এসে সে বিকেলের মুখোমুখি দাঁড়ায়। অত্যন্ত নরম সুরে স্বীকার করল, জানি। গ্রেট, ঘুরে আয় তাহলে, বলেই বিকেল গটগট করে চলে যাবার জন্য পা বাড়ায়। সাথে সাথে বিকেলের হাতটা টেনে ধরল তৃপ্তি। অনুনয় মাখা গলায় বলল, এই যে তুই অমনি রেগে মেগে চলে যাচ্ছিস, ঠিক এই কারণেই তোকে জানাতে চাইনি। বিকেল নির্লিপ্ত থাকার চেষ্টা করে বলল,
না না, আমার অসুবিধে কিসের? রাগেরও তো কিছু নেই। সবই আছে বিকেল, আমি তোকে বুঝতে পারছি, কিন্তু বড় বাবা সিদ্ধান্ত নিয়েছেন মিশিকে সঙ্গী দেওয়ার জন্য আমাকেই যেতে হবে। তুই তো জানিস বড় বাবার সাথে তোর সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন। না হলে তো তোকেই নিতেন তিনি। আমি মাকে নাও করেছিলাম, কিন্তু মা জোর করলেন। বিশ্বাস কর, আমি একদম বাধ্য হয়ে। বিকেল ওর হাতটা হালকা ঝামটা দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, ইটস ওকে, আমি যাবার জন্য মোটেও পাগল হয়ে যাইনি। তুই যা, ঘুরে আয়, আমি একদম ঠিক আছি। তৃপ্তি একটু বিদ্রূপের হাসি হেসে বলল, তুই কতটা ঠিক আছিস তা তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। বেশি বুঝবি না একদম। আচ্ছা ঠিক আছে, বুঝবো না, তাহলে একটা সত্যি কথা বলতো। কি, আমার ওপর কি তুই রেগে আছিস? বিকেল কোনো উত্তর দিল না। দু হাত ভাঁজ করে গাল ফুলিয়ে অভিমানে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। তৃপ্তি এবার বেশ বিরক্ত হলো। বিছানায় ধপাস করে শরীরটা ছেড়ে দিয়ে আধ শোয়া হয়ে গজর গজর করতে লাগলো। এই কারণেই আমার কিছুই ভালো লাগে না। আমি কি দোষটা করলাম বল? সব সময় আমার ওপর দিয়েই তোর ঝাল ঝাড়তে হয়। অযথাই ভুল বুঝবি আর রেগে থাকবি। ধুৎ, আমি যাবই না কোথাও। তৃপ্তির এই অসহায় রাগ দেখে বিকেল কিছুটা নরম হয়ে আসে। পা ফেলে কাছে এসে বসল বিছানার এক কোণে। কণ্ঠস্বর নিচু করে বলে, সরি। একটা দীর্ঘশ্বাস ফেলল পরপর। অসহায়ত্ব নিয়ে আওড়ে চলে, জানিস তৃপ্তি, আমার কিছুই ভালো লাগছে না। চারপাশটা কেমন এলোমেলো আর ফাঁকা ফাঁকা লাগছে। মানুষটা চলে যাবে আমি ভাবতেই পারছি না। ওকে ছাড়া আমি থাকবো কি করে বলতো? তৃপ্তি উঠে বসে বিকেলের কাঁধে হাত রাখল এ পর্যায়ে। সান্ত্বনা দিয়ে বলল, শোন, তুই তাকে নিয়ে এতটা পজেসিভ আগে তো ছিলি না, পরে হয়েছিস। এখন সে চলে যাচ্ছে বলে তোর যেমন কষ্ট হচ্ছে, কিছুদিন গেলে আবার তাকে ছাড়াই থাকতে শিখে যাবি। মাঝে মাঝে একটা দীর্ঘশ্বাস হয়তো পড়বে, কিন্তু বুক ভাঙা কষ্টটা আর থাকবে না। বিকেল ভ্রু কুচকে তাকালো, তুই ঠিক কি বোঝাতে চাইছিস? তৃপ্তি ধীর স্থির গলায় বোঝালো, মানুষ সময়ের সাথে সাথে সব কিছুই সয়ে নিতে পারে বিকেল। কেউ যখন অভ্যেস হয়ে যায় তখন যেমন মায়া বাড়ে, তেমনি আবার সেই অভ্যেস ভেঙে ফেলতেও মানুষ জানে। তুই অযথাই চিন্তা করছিস, একটু বাস্তববাদী হ, দেখবি সব ইজি মনে হচ্ছে। কথাগুলো বিকেলের মনে কোনো প্রলেপ লাগাতে পারল না। উল্টো বুকের ভেতরটা কেমন খচখচ করে উঠল। কোনো প্রতিবাদ না করে সে শুধু গুমট মুখে ঘর থেকে বেরিয়ে এলো। এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করছে। এখন যেন কোনো কিছুই আর ভালো লাগার মতো অবশিষ্ট নেই। একটা বোমা দিয়ে 2-3টে এলাকা উড়িয়ে দিতে পারলে হৃদয়ে এক চিলতে শান্তি মিলত বোধহয়। বিকেল আর ঘর থেকে বেরোলো না। একরাশ অন্ধকারকে সঙ্গী করে বিছানায় উবু হয়ে পড়ে লইল পুরোটা সন্ধে। মনের ভেতর চলছে ভাঙা গড়ার শব্দ, যেন এক অদৃশ্য জলোচ্ছ্বাস ধেয়ে আসছে তার দিকে। ঠিক তখনই নিচের প্রধান ফটকের সামনে থেকে হৈহুল্লোড়ের শব্দ ভেসে আসে। অনিচ্ছা সত্ত্বেও এক দুর্নিবার আকর্ষণে সে উঠে দাঁড়ালো বারান্দায়। অন্ধকারের আড়ালে নিজেকে এমনভাবে লুকিয়ে রাখল যেন বুনো লতাগন্মের আড়ালে কোনো আহত পাখি ডানা গুটিয়ে বসে আছে। কেউ যেন বুঝতে না পারে এই চলে যাওয়ার মিছিলে তার বুকের ভেতরটা এক বিষাদ সিন্ধু হয়ে উঠেছে বোধহয়। জল টলমল চোখে এসে নিচে তাকিয়ে একবার দেখে নিল সবাইকে। বড় বাবা, বড় মা, মিশি, রোদ্দুর, মেহেরজান আর তৃপ্তি। দূর থেকে দৃশ্যটাকে তার মনে হলো এক নিখুঁত হ্যাপি ফ্যামিলি, সুখী পরিবারের জীবন্ত ফ্রেম। অথচ এই ফ্রেমের কোথাও বিকেলের কোনো ঠাঁই নেই। এই শব্দটা বিষাক্ত তীরের মতো তার মস্তিষ্কে এসে হানা দিল সহসাই। গাড়ি স্টার্ট হলো। একে একে মিশি, মেহেরজান, রেহনুমা আর বড় বাবা গিয়ে বসলেন যান্ত্রিক সেই খাঁচায়। বিকেলের বুকের ভেতরটা অবাধ্য ঢাকের মতো ধুকপুক করছে অজান্তেই। অজানিত এক আশঙ্কায় তার দৃষ্টি স্থির হয়ে রইল পরের দৃশ্যগুলোর ওপর। গাড়ির কাঁচ নামিয়ে উমেদ মির্জা রোদ্দুরকে কিছু একটা নির্দেশ দিলেন, যা উপর থেকে শোনা গেল না। কিন্তু ঠিক পরমুহূর্তেই বিকেলের ছোট্ট হৃৎপিণ্ডের ওপর এক সহস্র মনের পাথর আছড়ে পড়ল মনে হয়। দেখল রোদ্দুরের বাইকের পেছনের সিটে বেশ আয়েসে করে চেপে বসেছে তৃপ্তি। বিকেলের সন্দিহান ও প্রেমাতুর চোখে মনে হলো তৃপ্তি বুঝি একটু বেশিই ঘনিষ্ঠ হয়ে বসেছে। মুহূর্তেই চাকার শব্দ তুলে ধুলো উড়িয়ে দৃষ্টির আড়ালে চলে গেল সবাই। বিকেলের শরীরটা অসাড়, পাথরের মতো ভারী। এক অসহ্য চাপা কষ্ট ধীরে ধীরে তার মনের কার্নিশে বাসা বাঁধতে শুরু করেছে। বুকের আকাশে এতক্ষণ ধরে যে কালো মেঘেরা চক্কর কাটছিল, তারা অবশেষে বিজয়ী হলো। বাঁধ ভাঙা শ্রাবণের মতো দু চোখ ছাপিয়ে বৃষ্টি নেমে এলো মেয়েটার। নিজেকে আর সামলাতে পারল না। দুহাতে মুখ ঢেকে অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে হু হু করে কেঁদে উঠল বিকেল। আইরিন বিরামহীন হাতে রাতের আহারের আয়োজন সাজিয়ে চলেছেন। সময়ের পলেস্তারা খসে খসে তার মনের দেয়ালে এখন কিছুটা প্রলেপ পড়েছে। জেদ বা অভিমানগুলো এখন ফিকে হয়ে আসা বিকেলের রোদের মতো ম্লান।
আপ্রাণ চেষ্টা করেন ছেলে আর তপ্ত রোদের মতো আসা নতুন পুত্রবধূকে আপন করে নেওয়ার এক চিলতে শীতল ছায়া হতে। আদিবার সঙ্গে যখনই পথে বা অলিন্দে দেখা হয় আইরিন কথা বলার জন্য দু একটি শব্দের সুতো ছাড়েন, কিন্তু আদিবা বুঝি একলা দ্বীপের বাসিন্দা, বড্ড বেশি ঘরকুনো। সারাদিন নিভৃত কুঠুরিতে বসে সে কি মায়া বুনে চলে আইরিন তা বুঝে উঠতে পারেন না। এমনকি খাওয়ার সময়টুকুতেও সে নিজেকে আড়াল করে রাখে ঘরের চার দেওয়ালের আবরণে। তবে মেয়েটির নৈপুণ্য নিয়ে আইরিনের মনে গোপন বিস্ময় আছে। যতবার ওদের ঘরের চৌকাঠ মারিয়েছেন সব কিছুকে এক অদ্ভুত জাদুকরী শৃঙ্খলায় বাঁধা দেখেছেন। তার মনে ক্ষণিক মেঘের মতো একটা জিজ্ঞাসা উঁকি দেয়, শামুক যেমন তার খোলসটুকু পরিপাটি রাখে, এই মেয়েটিও কি তবে তাই? তবে সংসারের বৃহৎ যজ্ঞে সে কেন একটুখানি ঘৃতাহুতি দেয় না? অবশ্য আইরিন আগ বাড়িয়ে কোনো শব্দের জাল বোনেন না। যার ইচ্ছে হবে সে আপন তাগিদেই শিখা হয়ে জ্বলবে, অন্যথায় এবাড়ির বিশাল হেসেলের চাকা তো কারও অপেক্ষায় থমকা থাকার পাত্র নয়। এবাড়ির রান্নাঘরটা এক বিশাল নাট্যমঞ্চ। দুটি বিশাল কক্ষকে একীভূত করে গড়ে তোলাই অন্দরমহলে সবার হাঁড়ি আলাদা হলেও আগুনের উৎস একই। এখানে ধোঁয়া আর মশলার গন্ধে ইতিহাস রচিত হয় রোজ। আইরিন গভীর মনোযোগে কাঁচামরিচ বাঁধছিলেন। সবুজ ঝালের তীক্ষ্ণ ঘ্রাণে চারপাশ ম করছে। ঠিক সেই মুহূর্তে আদিবা গুটি গুটি পায়ে এসে আগলে দাঁড়ালো হেসেলের বিশাল প্রবেশদ্বার। তার উপস্থিতিটা যেন নিস্তরঙ্গ দিঘির জলে হঠাৎ খসে পড়া এক নীল পদ্ম। আইরিন মুখ তুলে তাকাতেই সম্বিত হারালেন। তার আজন্ম লালিত গাম্ভীর্য ভেদ করে বিস্ময় মাখা এক অস্ফুট সুর বেরিয়ে এলো, আরে তুমি? অস্বস্তিতে গাঢ় হয়ে আদিবা মাথা ঝাঁকালো। জি আম্মা। পরমুহূর্তেই অনুমতি চায়। ভেতরে আসবো? এসো এসো, কিছু প্রয়োজন? আদিবা দুদিকে মাথা ঝাঁকিয়ে উত্তর করে, জি না আম্মা। তাহলে? এবার একটু সময় নেয় মেয়েটা। সঙ্গে সঙ্গে জবাব দেবার বদলে কিভাবে সহজে এখানে আসার কারণটি উল্লেখ করা যায় তাই ভেবে চলে মনে মনে। তারপর নিস্তব্ধতা কাটিয়ে শাশুড়ির চকিত মুখ পানে চেয়ে নরম করে শোধায়, আপনার কাজে সাহায্য করতে চাই। এ কথায় ভদ্রমহিলা খুশি হলেন না নারাজ ঠিক আন্দাজ করা গেল না। তিনিও নীরবে মাথা ঝাঁকালেন, কণ্ঠে নমনীয়তা রেখে বললেন, কি সাহায্য করতে পারবে? ঘরের সব কাজকর্ম শিখেছ? আদিবা জড়তার খোলস ছেড়ে ধীর পায়ে আরও কিছুটা এগিয়ে এলো। তার কণ্ঠস্বর ছেপে ভোরের শিশিরের মতো এক প্রকার নম্রতা বিরাজমান। জি, মোটামুটি পারি। বাড়িতে মা আর চাচিদের সঙ্গে প্রায়ই হাতের কাজ করতাম। তাই নাকি? তবে তো বেশ হলো। জানো, আমার একটা কন্যা সন্তানের বড় বেশি হাহাকার ছিল মনে। আজ মনে হচ্ছে সেই অপূর্ণতার মেঘ বুঝি এবার কাটতে শুরু করেছে। আদিবাই ধারী কথার পিঠে কোনো শব্দ খরচ করল না, কেবল ঠোঁটের কোণে মৃদু হাসির এক রেখা ফুটিয়ে তুলল। আলগোছে পড়ে থাকা বেগুনগুলোর গায়ে আঙুল বুলিয়ে শুধালো, এগুলো কি আজ রান্না করবেন? আইরিন ঘাড় ঘুরিয়ে সস্নেহে তাকালেন। হ্যাঁ, ভাজি করব, সৌম্যের ভীষণ পছন্দ। আমি তবে কেটে দিই? গোল করে কাটলে দেখতে ভালো লাগে। আদিবা বুটি নিয়ে বসল। তাক থেকে দুটো পেঁয়াজও তুলে নিল সে। বেগুন ভাজির সাথে মুচমুচে পেঁয়াজ আর শুকনো মরিচ পোড়া জমে যাবে পুরোই। ঠিক সেই সময় হেসেলের দরজা এক দীর্ঘ ছায়া পড়ে। লতা ভেতরে ঢুকলেন। আইরিন অবাক হয়ে চাইলেন, কি ব্যাপার, তুমি যাওনি? কর্মরত আদিবার উপর আড়চোখা দৃষ্টিপাত করলেন তিনি। তারপর নির্লিপ্ত গলায় বললেন, না, ওরা পারিবারিক ভ্রমণে যাচ্ছে, সেখানে আমি যাব কোন দুঃখে? আইরিন ভ্রু কুচকালেন। সে কি, তৃপ্তিকে তো দেখলাম যেতে। আমি ভাবলাম তোমরা সবাই মিলে যাচ্ছ। সবাই হলে তো তোকে বলতামই। তৃপ্তি কি আর আমার বাড়ির মেয়ে আছে? সে তো অনেক আগেই ওই বাড়ির স্থায়ী নাতি হয়ে গেছে। আইরিন কথার গূঢ় অর্থ বুঝতে পেরে নীরব হয়ে গেলেন। লতা সিঙ্কে রাখা এঁটো থালা বাসন ধুতে শুরু করলেন। আদিবা সবজি কাটা শেষ করে পাশের সিঙ্কে পানি ছাড়ল। নিস্তব্ধতা ভাঙতে আইরিন আবারও বলে উঠলেন, তবু রোদ্দুরের মতামতটা একবার খতিয়ে দেখা উচিত ছিল তোমাদের। এ যেন তপ্ত তেলে জলের ছিটে। লতা ঝামটা দিয়ে উঠলেন, ওর আবার মতামত কিসের? ও কি ভালো মন্দের হদিশ পায়? বড় ভাইজান কবে থেকে কথা দিয়ে রেখেছেন, এখন বিদেশ বিভূঁই থেকে ফিরে এসে সে ভেজাল মেনে নেবে নাকি? ও সেখানে পড়ে আছে কি সাধ করে? আইরিন শান্ত স্বরে পাল্টা উত্তর দিলেন, তবু দুটো প্রাণের একত্রে ঘর বাঁধার প্রশ্ন। দিন শেষে যদি ওরা মনে শান্তি না পায় তাহলে আমাদের জেদের কি ফায়দা? ভালোই ঢাকবে। লতার কণ্ঠে তীরের তীক্ষ্ণতা প্রকাশ পেল। মতিভ্রম হয়েছে ওর, কদিন বাদে সব ঠিক হয়ে যাবে। আমি তো আর ফেলনা কিছু গোছিয়ে দিচ্ছি না, একটু সময়ের অপেক্ষা শুধু। আর আইরিন, তোরা বরং নিজের সংসারে মন দে। ভালো ছেলেটার মাথা চিবিয়ে কি এক উটকো ঝামেলা এসে জুড়ে বসলো, আর তোরা হাসি মুখে মেনে নিলি?
একবারও ভাবলি না এর পরিণতি? সৌম্যেকটা কেমন বদলে গেছে দেখছিস? যে ছেলে চোখ তুলে কথা বলতো না, সে এখন মুখে মুখে তর্ক করে। আইরিন দমে গেলেন। লতার প্রতিটি কথা অদৃশ্য চাবুকের মতো আদিবার পিঠে এসে লাগল। মেয়েটা মাথা নিচু করে নিজের অস্তিত্বকে ছোট করে ফেলল। লজ্জায় আর অপমানে তার ভেতরে রক্তক্ষরণ হতে লাগল। আইরিন পরিস্থিতি আঁচ করতে পেরে চোখের ইশারায় আদিবাকে চলে যেতে বললেন। আদিবা মুক্তি পেল। হেসেল ছেড়ে বেরিয়ে সে এক বড় নিঃশ্বাস টেনে নেয়। বুকটা তার কাঁপছে। অপমানের তিতা স্বাদ ছাপিয়েও মনে বাড়িতে এক অদ্ভুত কু ডাকে। এই বিশাল দালানের চাকচিক্যের অন্তরালে কোনো এক গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। বারান্দার চৌকাঠে হঠাৎ এক দীর্ঘ ছায়া আছড়ে পড়ে। বিষণ্ণতার অতলে ডুবে থাকা বিকেল সেই ছায়া দেখে চমকে উঠল। বুকের ভেতরটা মুহূর্তের জন্য থমকে গেল। অবিশ্বাস মাখা কাঁপা গলায় মেয়েটা শুধালো, আপনি? অন্ধকারের বুক চিরে আগন্তুকের ফিসফিসানি ভেসে এলো। চুপ। পরক্ষণেই একটি হাত বাড়িয়ে দিয়ে আদেশের সুরে ডাকল, উঠে আয়। বিকেলের বিস্ময় কাকার নয়, সে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে রইল। বাড়িয়ে দেওয়া আশ্রয়ের হাতটি স্পর্শ করার কথা তার স্মরণেও এলো না। আগন্তুক কিছুটা বিরক্তই হয় বুঝি। ঝড়ের বেগে এগিয়ে এসে ফ্লোর থেকে টেনে হিঁচড়ে বিকেলকে তোলে। ভরকে যাওয়া বিকেল যখনই কিছু বলতে চাইল, তখনই এক বলিষ্ঠ থাবা তার ওষ্ঠাধর চেপে ধরল। কানের কাছে মুখ নামিয়ে তপ্ত শ্বাসে বলে উঠল সে, একদম চুপচাপ বাইরে বেরিয়ে আয়। তোর হাতে মাত্র 1 মিনিট সময়। এই সময়ের ভেতর না এলে আমায় আর কোনোদিন কোথাও খুঁজে পাবি না, কোনো দিন না। পরপরই থেমে চিকন সুরে আওড়ালো আগন্তুক, এত প্রেমে তুমি জড়ালে এমন ভালো কেউ বাসবে না। এত মায়া তুমি ছড়ালে তোমার পরে কেউ আসবে না। মানে কি? বিকেলের প্রশ্নটা পূর্ণতা পাওয়ার আগেই আগন্তুক যে পথে এসেছিল ঠিক সেই পথেই মিলিয়ে গেল অন্ধকারের গহনে। বিকেল কয়েকবার অস্ফুট ডাকল, কিন্তু নিস্তব্ধতা ছাড়া কোনো উত্তর মেলে না। এক অদ্ভুত সম্মোহনী মায়ার টানে সে দিশেহারা বোধ করে। বিছানা থেকে চাদরটা টেনে নিল দ্রুত হাতে। তাড়াহুড়োয় ওড়না পড়ার কথা মাথায় এলো না। সেই চাদরটাই গায়ে মাথায় কোনো মতে পেঁচিয়ে পিছু নিল সেই ছায়ার। পেছনে পড়ে রইল অগোছালো ঘর আর হাঁট করে খোলা দরজা। আদিবা এসেছিল বিকেলের খোঁজে, কিন্তু আশ্চর্যজনকভাবে আবিষ্কার করে এ ঘরে কেউ নেই, পুরোপুরি শূন্য। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আকাশের ক্যানভাসে আজ চাঁদ উঠল বটে, তবে সে এক অসম্পূর্ণ জ্যামিতি। যেন মহাকালের ক্ষুধার্থ কোনো গ্রাস তার অর্ধেকটা শরীর শুষে নিয়েছে। সেই আধখাওয়া চাঁদের ফ্যাকাশে জ্যোৎস্না চুইয়ে পড়ছে পৃথিবীর গায়ে। সে আলোয় কোনো সজীবতা নেই, কেবল এক মৃতপ্রায় লাবণ্য মিশে। অথচ এই ইট কাঠের অরণ্যে ওই মরা আলোকেও চেনার উপায় নেই। এখানে রাত্রি নামে কৃত্রিম রূপটান মেখে, সোডিয়ামের হলদেটে আভা আর নিয়ন আলোর ভিড়ে আকাশের নিজস্ব বিষণ্ণতা ম্লান হয়ে যায়। অমাবস্যার গাঢ় অন্ধকার কিংবা পূর্ণিমার ঐশ্বর্য, এদের প্রকৃত রূপ তো কেবল প্রকৃতির সেই আদিম সান্নিধ্যে খরা দেয়, যেখানে যান্ত্রিক কোলাহলের কোনো হরতাল নেই, যেখানে রাজপথের স্ট্রিট ল্যাম্পগুলো মিছিল করে দাঁড়িয়ে থেকে অন্ধকারকে খুন করে না। শহরের এক কোণে একটি সরু ধোঁয়ার কুণ্ডলী অলস ভঙ্গিতে আকাশের দিকে হাত বাড়াচ্ছে, কিন্তু শূন্যতা ছোঁয়ার আগেই সে বাতাসের আলিঙ্গনে মিলিয়ে যাচ্ছে নামহীন কোনো গন্তব্যে। আজ হাওয়ার মেজাজটা বড্ড খামখেয়ালি। শীতের আয়ু বোধহয় ফুরিয়েই এলো। বিদায়ী সুর বাজছে চারদিকে, তবে যাওয়ার আগে সে তার শেষ কামড়টুকু বসিয়ে দিয়ে যেতে চায়। হাড় কাঁপানো এক হিমেল পরশে জানান দিতে চায় নিজের অস্তিত্ব। ওই দাপটটুকু সইতে না পেরে ফিনফিনে পাতলা চাদরের দুধার চেপে ধরে বিকেল খানিকটা মাথায়ও তুলে দিয়েছে ঘুমটার ন্যায়। কানজোড়া বরফ শীতল, প্রাণের স্পন্দন হু হু করে কাঁপছে। রোদ্দুর আধ খাওয়া চাঁদটার থেকে মুখ ফিরিয়ে ভীষণ বিরক্তি নিয়েই চাইল, বলল, সোয়েটার ছাড়া আসে কেউ? কমন সেন্সলেস। উত্তরে চুপ করে থাকে না মেয়েটি, বরং তীব্র উত্তাপ মেশানো কণ্ঠে ছুড়ে দেয়, কে জানতো এমন জায়গায় নিয়ে আসবেন? বুঝতে পারলে কম্বল পেঁচিয়ে বেরোতাম। বাল পড়তি। খামখেয়ালি মেজাজ তার। পুনরায় সিগারেট কুকতে আরম্ভ করে। বিকেলের মেজাজ এমনিতেই আসমান ছুঁয়ে আছে, আরেকটু বেড়ে না সপ্তমে পৌঁছায় আবার। আশপাশে তাকিয়ে কোনো প্রাণের সন্ধান পায় না সামনে দাঁড়ানো এই হেয়ালি মানুষটি ছাড়া। কেমন আতঙ্কিতও লাগে। ঘড়ির কাঁটায় সময় কতর ঘরে ঘুরছে কে জানে। নির্ঘাত বাড়িতে এতক্ষণে এক দফা হল্লা হয়ে গেছে, অথচ সামনে বুক চিতিয়ে দাঁড়ানো ওনার কোনো চিন্তা আছে? নেই। ওকে এভাবে কটমট চোখে তাকিয়ে থাকতে দেখে রোদ্দুর আবারও মুখ ফিরিয়ে আনলো। এক ভ্রু নাচিয়ে জানতে চাইল, কি দেখছিস? একটা মানুষের মাথার তার কতটুকু ছেঁড়া থাকতে পারে সেটাই। উত্তরটা দিতে 1 মিনিটও সময় নিল না ও। ভাবল তার এই রূঢ় বা অপ্রিয় সত্যটুকু শুনে মানুষটা হয়তো রাগে ফেটে পড়বে, কিন্তু তাকে হতভম্ব করে দিয়ে অন্ধকারের বুক চিরে হো হো শব্দে হেসে উঠল রোদ্দুর।
ওই অট্টহাসি এই নিস্তব্ধ নিগূঢ় রজনীর গাম্ভীর্যকে কোনো ধারালো ফলার মতো এফোড় করে দিল যেন। হাসির প্রতিটি তরঙ্গ বিকেলের বুকে এসে আছড়ে পড়ল এক একটা তীব্র ভয়ের ঢেউয়ের মতো। ধড়াস করে উঠল হৃৎপিণ্ড। ভয়ে আর বিস্ময়ে বিকেল আবারও আতিপাতি করে চারপাশে তাকালো, যদি কোনো একটা ছায়া বা মানুষের দেখা মেলে। কিন্তু অদ্ভুত এক নিঃশব্দতায় ডুবে আছে চারপাশ। জনমানবহীন এই নিথর রাস্তায় একটি প্রাণেরও স্পন্দন নেই। আশ্চর্য তো। বারবার এদিক ওদিক কি দেখিস? কিছু না। ভয় পাচ্ছিস? পাওয়ার কথা নয়। চুপ করে রইল রোদ্দুর। চোখ জুড়ে তার দুষ্টুমি খেলা করছে। একবার আপাদ মস্তক পরখও করে নিল মেয়েটাকে। পায়ে ঘরের স্যান্ডেল, ট্রাউজার, টি শার্ট, চাদরটা জুবুথুবুভাবে পেঁচিয়ে পড়া, মাথায় দুটো বেনি, মুখে এক ফোঁটা মেকআপের আস্তরণ নেই। শুকনো ঠোঁটজোড়া কেমন করে চেয়ে আছে, তীর করে কাঁপছেও বুঝি। ভ্রু যুগল কোচকানো, চোখের তারায় আতঙ্ক। একটা হাত উঁচু করল স্পর্শ করবে বলে, অমনি মেয়েটা চট করে সরণ জায়গা থেকে চোখের তারায় রাগ মিশিয়ে শুধালো, দয়া করে বলবেন এখানে কেন এনেছেন আমাকে? আপনি না সবার সঙ্গে বেরোলেন? কখন এলেন, কেন এলেন? বাসায় যদি সবাই জানতে পারে আমি আপনার সঙ্গে আছি, কি হবে একবার ভেবে দেখেছেন? রোদ্দুর খোট কামড়ে ধরল। অত হিসেব কষে কি হবে? কিছু হবে না বলছেন? বিকেল এগিয়ে এলো নিজে থেকেই। আপনার সঙ্গে আমায় দুদণ্ড একখানে দেখলেই যেখানে সবার এত সমস্যা হয়ে যায়, সেখানে এত রাতে আপনি সবাইকে ফেলে আমাকে নিয়ে এই নির্জন রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন। এটা জানলে বোমা ফাটতে বাকি থাকবে? ফাটলে ফাটুক, তুই না পড়লেই হলো। দুহাত ভাঁজ করে দায়সারাভাবে বলে ও। বিকেলের খুব রাগ লাগলো। একে তো বাড়ি থেকে এভাবে বের করিয়ে বাইকে চাপিয়ে হাওয়ায় উড়ে এখানে এসে শুধু শুধু দাঁড় করিয়ে রাখা, উপরন্তু এই গা ছাড়া ভাব, কতক্ষণ ভালো লাগে। প্রায় চিৎকারই করে উঠল মেয়েটা। মোটিভ কি আপনার? প্লিজ স্পিক আপ। রোদ্দুরের ভীষণ মজা লাগছে। যত বিকেলের রাগ বাড়ছে ততই পাল্লা দিয়ে ওর ফুর্তি হচ্ছে। কত অনায়াসে চেতে একাকার। অথচ আসল কারণটা যদি জানতো তবে এতক্ষণে দুটো চুমুই খেত নিজে থেকে। কি হলো, কথা বলছেন না কেন? ওই যে ঠোঁটের কোণে আবার হাসি। রোদ ভাইয়া, চিল্লাতে লাগলো বিকেল। দাঁত কিড়মিড় করে শুধালো, প্লিজ, আমার একদম ভালো লাগছে না, প্লিজ। চোখে পানি এসে জমে অকারণেই। ভয়, আতঙ্ক নাকি অন্য কিছু, গাঢ় হয়ে ভীষণ। অভিমানও হলো অল্প স্বল্প। নাকের ডগায় কয়েক ফোঁটা ঘাম উকি দিয়ে আছে, তাই মুছিয়ে দিতে এক আঙুল তুলল রোদ। বলল, তোকে দিয়ে প্রেম হবে না, প্রেমে বুকের পাটা লাগে, তোর আছে কেবল দুটো ফুসফুস, হৃদয় বলতে কিচ্ছু নেই। জবাব না দিয়ে ভেজা চোখেই তাকিয়ে রইল মেয়েটা। পণ করেছে যেন আর একটা শব্দও উচ্চারণ করবে না সে। রোদ্দুর আলবোছে ওর নাকটা টিপে দিল পরে। কথায় যোগ করল, এই যে আকাশে কি সুন্দর ক্ষয়ানো চাঁদ, এই যে আশেপাশে কোথাও কেউ নেই, শান্ত শীতল বাতাস দিচ্ছে প্রকৃতি, এরকম একটা জায়গা প্রতিটা প্রেমিক প্রেমিকার কামনায় থাকে জানিস। অথচ তুই পেয়েও গা করছিস না, বরং আছিস অন্য দিকের ধান্দায়। একটু আগের করা পণ নিমিষেই ভুলে গেল মেয়েটা। কণ্ঠ ভার করে শুধালো, এছাড়া আর কি করার আছে? অনেক কিছু, বলেই বাঁ চোখটা টিপে দিল রোদ। হাতটা ধরতে পারিস, কাছে এসে পাশে দাঁড়াতে পারিস, এই বুকে মাথা রেখে কান পাততে পারিস, আবার চাইলে ঠোঁটে একটা। বাকিটুকু শেষ না করে রহস্যময় হাসল ছেলেটা। বিকেল বুঝে নিল এবং অবাক হলো। এ কোন রোদ্দুরকে দেখছে সে? মানুষটা একসময় তার সঙ্গে লেগেই থাকত, নানা রকমের শাস্তি দিতে যার জুড়ি ভার, সবসময় বকাবকি চিল্লাপাল্লা করা সেই ব্যক্তি আজ কিনা এ ধরনের কথাবার্তা বলছে। বেশি চমকানোর সুযোগ পেল না মেয়েটা। পরমুহূর্তেই শুনতে পেল রোদ্দুর বলছে, আবার কোন ভাবনায় জড়ালি? কোনটা রেখে কোনটা আগে করবি তাই খুঁজছিস? আই ক্যান হেল্প ইউ, হাগ মি, কিস মি অ্যান্ড। বলেই এক হাত দূরত্বে থাকা মেয়েটার কোমর ছুঁয়ে দিল রোদ্দুর, টেনে নিল জড়তাহীনভাবেই। বিকেল হৈ হৈ করে ওঠে প্রায়, কেউ দেখে ফেলবে এখানে, এভাবে। অস্বস্তিতে গুটিসুটি দিয়ে যায়। শেষ শব্দটা উচ্চারণ করেন উষ্ম বর্ণকণ্ঠে, ছাড়ুন। রোদ্দুর ছেড়ে তো দিলই না, বরং আরও কাছে টেনে নিল ওকে। তাতে বিকেলের বক্ষ জুড়ে শুরু হলো এক অন্যরকম অশান্তি। একদিকে বাড়ির দুশ্চিন্তা, একদিকে প্রেমিকের আরাধনা। কোন দিকে মন দেবে সে? হাত পা নাচিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করল তাই। মোচড় কেটে বলে উঠল, ছাড়ুন না প্লিজ। সঙ্গে সঙ্গে ছেড়ে দিল রোদ্দুর। রীতিমতো ছোটোখাটো একটা ধাক্কাও দিল সে। বিকেল চমকালো, খানিকটা মনও খারাপ হলো। রাগ চেপে গেছে ছেলেটার। কতবার কাছে টানতে চাইছে, অথচ বুঝতে পারছে না।
চলেই তো যাবে, তারপর কি আর কেউ এভাবে বিরক্ত করবে তাকে? বাইকটা সাইড করা ছিল, সেটার স্ট্যান্ড সরিয়ে চেপে বসল ও। গম্ভীর স্তরটি আওড়ে বলে, ওঠ। আদেশ তো নয়, ধমক রীতিমতো। বিকেল গুটি গুটি পায়ে এগিয়ে আসে। বাইকে উঠে বসল না, বরং রোদ্দুরের মুখোমুখি দাঁড়িয়ে জানতে চাইল, তুমি কি আমার উপর রাগ করলে? স্বরে নমনীয়তা। কোকিল কণ্ঠে বলছে এখন, এতক্ষণ তো ঠিকই নাটক করছিল, রাগটা আরেকটু বাড়ল বই কি। ওর দিকে তাকালো নাও, অন্ধকারের মাঝে চোখ রেখে জানালো, না। তাকাও আমার দিকে, সময় নেই, ওঠ, বাসায় দিয়ে আসি। আর তুমি যাবে না? সেটা আমার ব্যাপার। বিকেলের চোখ উপচে এক ফোঁটা জল গড়িয়ে পড়তেই ও ফটাফট মুছে নিল সেটি, রোদ্দুর দেখার আগেই। গলা টেনে স্পষ্ট ভাষায় বলতে চেষ্টা করে, কেন যাবে না? কেন কি করবে সারারাত তুমি? ঘুরে বেড়াবো, আজ রাতটা ঘুরবো করেই বেরিয়েছি আমি। সঙ্গী নেবে কাকে? যাকে খুশি, বাট তোকে আর না, ওঠ এখন। বিকেল আচানক ছোট্ট খরগোশ ছানাটি হয়ে পড়ল যেন। লাজুক লতার ন্যায় লজ্জায় গুটিয়ে মিশে গেল ওই চিতানো বুকের ওপর। কান্নার দমকে ওর ছোট্ট শরীরটা কেঁপে উঠতে লাগলো থেমে থেমে। রোদ্দুরে রাগ পড়ে গেল, এক হাতে আঁকড়ে ধরল প্রেমিকের বাহুদয়। বিকেল কাঁদছে, হেঁচকি টেনে তুলছে, আবার ফোপাতে ফোপাতে বলছে, তুমি যদি আমার উপর রাগ পড়ে থাকো, আমি কিভাবে থাকবো বলো তো? তুমি ছাড়া আর কেউ আছে আমার? নেই। তুমি জানো আমি সব সময় কতটা আতঙ্কিত থাকি? সব জেনে বুঝেও কেন আমার উপর এত অভিমান দেখাও? আমি নিতে পারি না তো। হৃদয়ের বরফ গলতে এরপর আরেক দণ্ড সময় নেয়। রোদ্দুরেরও নিল না, দুহাতে জড়িয়ে নিল। তারপর থুতনিটা ওর ছোট্ট মাথার ওপর রেখে বলল, তোর বিয়ে ঠিক করেছে? একথা আমাকে আগে বলিসনি কেন? বিকেল মাথা তুলে ভেজা চোখে তাকালো। আমি ভাবতাম তুমি জানো। উত্তরে রোদ্দুর দুদিকে ঘাড় নাড়ল। জানতাম না, আমার কানে যেন কিছু না আসে সেই ব্যবস্থাই করেছিল আব্বু। ও, তাহলে এখন কিভাবে জানলে? তৃপ্তির কৃপায়। ও না বললে তো তোকে অন্য কেউ এসে তুলে নিয়ে চলে যেত। আর তুমি তা হতে দিতে? তো কি করতাম আমি? বারে, ছবিতে দেখি না নায়িকাকে অন্য কেউ বিয়ে করতে এলে নায়ক কত কিছু করে, প্রয়োজনে মারপিট করে। তুমিও করতে। রোদ্দুর হেসে বলল, আমি মারপিট করতে পারি? তুই জানিস না আমার কত নরম মন। আচ্ছা, দু চোখে বিস্ময়তা ছাপে এবার। তুমি আর নরম মন তো? রোদ্দুর বুক চিতিয়ে গর্বের ভঙ্গিতে বলল, আমি তো কাউকে হেই বলেও ধমকাতে পারি না, সেখানে কিনা মারপিট। হাসি পেল মেয়েটার, তবে অপ্রকাশিত রেখে মুখে মেকি গাম্ভীর্য টেনে প্রত্যুত্তর করে, আমার বেলায় তো হেই, হাই, হুই, হি সব বেরোতো, মারপিট, ঠ্যাঙানি, ঘাউড়ামি সব কিছু। তুই আর অন্য সবাই কি এক? তুই তো ঘরের মানুষ, তোর সঙ্গে একটু পার্ট নেওয়াই যায়। কিন্তু বাইরের মানুষ আমায় সুইট চকলেট বয় নামেই চেনে, বিশেষ করে আমার ওই ফ্রেন্ডরা। নামগুলি উচ্চারণের আগেই বিকেল বলে দিল, হ্যাঁ হ্যাঁ, জেরিন, তারিন, ফারিন, আরহিন। চমকপ্রদ হবার নাটকটা করল রোদ্দুর। ও মাই গড, তোর মনে আছে? বাপ রে বাপ, দুর্দান্ত মেমোরি তো। ওরকম প্রশংসায় একটুও খুশি হলো না মেয়েটা, বরং রোদ্দুরের বুকের শক্ত বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য অস্থির হয়ে মোচড়ামোচড়ি শুরু করলো এবারে। রোদ্দুর যেন তাতে আরও মজা পেল। আলতো হেসেই ওকে আরও নিবিড় করে জাপটে ধরল। কি হলো, যাবার জন্য এত উতলা হয়ে উঠলি কেন? রোদ্দুরের কণ্ঠে প্রশ্রয়ের হাসি। বিকেল মুখ ফিরিয়ে নিয়ে ঝাঁঝিয়ে উঠল, থাকবো না আপনার বুকে, ছাড়ুন আমাকে। এই যে আবার আপনি শুরু হলো, এইমাত্র না তুমি বলছিলে? আপনি নো, তুমি আপনি একটা অসভ্য, একটা বেয়াদব, একটা আস্ত ফালতু লোক। ঠোঁটের হাসিটা আরও চওড়া করে বলল, বাপরে, এক নিঃশ্বাসে এতগুলো অ্যালিগেশন! আমি তো রীতিমতো অপরাধী হয়ে গেলাম দেখছি। বিকেলের গলার স্বর কিছুটা ধরে আসে, অভিমানে ঠোঁট উল্টে বলে, হাসবেন না একদম। সব সময় খালি আমাদের মাঝখানে থার্ড পার্সন টেনে আনা আপনার কি একটুও বাধে না? রোদ্দুর ওর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে নরম গলায় বলল, আরে বাবা, বাস্তবে তো আর কেউ আসছে না, সামান্য একটু ঠাট্টার কথাই কি এমন হয়? মিছিমিছি কেন রাগ করছিস? বাস্তবেও যেদিন চলে আসবে সেদিন বুঝতে পারবেন, আমায় মনে করবেন, দূর আকাশের তারা ভরা রাতে আমায় খুঁজে বেড়াবেন আর হাউমাউ করে কাঁদবেন, আর বলবেন বিকেলের মতো লক্ষ্মী দুনিয়াতে আর একটিও ছিল কিনা সন্দেহ। রোদ্দুরের কণ্ঠের চপল উচ্ছ্বাসটুকু হঠাৎ করেই কর্পূরের মতো উড়ে যায়। এক অদ্ভুত স্থিরতা নেমে এলো তার অবয়বে। তবে হাতের বাঁধন এক চুলো শিথিল হলো না, বরং বিকেলের অস্তিত্বকে নিজের বুকের সাথে আরও নিবিড় করে মিশিয়ে নিল সে। মেয়েটিও শান্ত হয়ে এসেছে, তার অবাধ্য ছটপটানি থেমে গিয়ে এখন সেখানে জায়গা করে নিয়েছে এক আকাশ অভিমান।
মুখটা অন্যদিকে ফিরিয়ে নিয়ে সে যেন নিজের ভেতরের অস্থিরতা লুকোতে চাইল। রোদ্দুর তার স্থির নেত্র বিকেলের ওপর নিবদ্ধ করে খুব নিচু স্বরে জানতে চাইল, হারিয়ে যাবি বলছিস? শব্দটা বিকেলের বুটে তীরের মতো বিঁধল। এই একটা শব্দ যেন কোনোদিন তাদের এই ছোট্ট পৃথিবীর মাঝখানে প্রাচীর হয়ে না দাঁড়ায়। মনে মনে স্রষ্টাকে ডাকল সে। পরক্ষণেই ঘাড় ফিরিয়ে তাকালো প্রিয়তমের চোখের অতল গহ্বরে। নজরবন্দি হাওয়ায় কণ্ঠস্বর বুঝে এলো তার। মাথাটা সামান্য উপর নিচু নাড়িয়ে খুব ক্ষীণ স্বরে বলল, আমি আসলে কিছু বলতে চাচ্ছি না। কিন্তু রোদ্দুর নাছোড়বান্দা। উত্তরের অপেক্ষায় তার দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়। পুনরায় শুধালো, কোথায় হারাবি বলে যা। বিকেল কিছুটা কাঁচুমাচু হয়ে পড়ে। অপরাধী স্বরে বিড়বিড় করে জানালো, আমি কি একবারও স্পষ্ট করে বলেছি আমি হারিয়ে যাব? তবে দূর আকাশে তোকে খুঁজতে হবে কেন? এ কথা কেন এলো? কথার কথা বলেছি। বলবি কেন? আপনি যে বারবার অমুক তমুক থার্ড পার্সন টেনে আনেন সেটা বুঝে কিছু না, আর এখন সামান্য একটা কথায় শব্দ সামার ঘাড়ে চলে এলো। হ্যাঁ এলো। রোদ্দুরের কণ্ঠে একরক্ষা জেদ। আমি তো অন্তত হারিয়ে যাওয়ার কথা বলি না। তুই এই কথা বলার সাহস পেলি কথায়? তোর কলিজা কি খুব বেশি বেড়ে গেছে? ছিঁড়ে এনে দেখব নাকি কত ইঞ্চি বেড়েছে? বিকেল আর তর্কে গেল না। হার মেনে নেওয়ার ভঙ্গিতে মাথাটা নিচু করে ধরা গলায় আওড়ালো, দেখুন, সব দোষ যখন আমারই, তবে তা মাথা পেতে নিলাম। আপনার যা খুশি দেখুন, যা খুশি করুন। সত্যি? বিকেলের সংক্ষিপ্ত উত্তর, ঠিক আছে। রোদ্দুর বিড়বিড় করল। সময় থমকে দাঁড়ালো নিভৃত কোণে। রোদ্দুরের দুচোখে এক আদিম তৃষ্ণা আর অধিকার বোধের খেলা। উত্তরের জন্য সে এক পলক সময়ও নষ্ট করল না, বরং শিকারী বাজের ন্যায় ক্ষিপ্রতায় মুখ নামিয়ে আনল বিকেলের গ্রীবার ভাঁজে। বিকেলের সারা শরীরে এক অদ্ভুত তড়িৎ প্রবাহ বয়ে গেল। শিউলি ফুলের মতো শ্বেত শুভ্র তার ত্বক আচমকা এক উষ্ণ পরশ পেয়ে শিউরে উঠল। এক অজানা শিহরণে বিকেলের আঙুলগুলো মুঠো পাকিয়ে ধরে রোদ্দুরের শার্টের কলার। এক অদৃশ্য অতল গহ্বরে তলিয়ে যাওয়ার ভয়ে সে কোনো শক্ত অবলম্বন খুঁজছে যেন। রোদ্দুর থামল না। তার ওষ্ঠাধর আরও নিচে নেমে আসে, যেখানে বিকেলের হৃৎপিণ্ডের প্রতিটি ধুকপুকানি এক একটি যুদ্ধের দামামার মতো বাজছে। ঠিক সেই পবিত্র মোহনায়, বুকের সেই নরম ও কোমল অরণ্যে রোদ্দুর একটা নিষ্ঠুর নিবিড় দংশন বসিয়ে দিল। মুহূর্তের জন্য বিকেলের পৃথিবীটা ওলটপালট হয়ে যায়। একটা তীব্র যন্ত্রণার ঝলকানি তার শিরদাঁড়া বেয়ে মস্তিষ্কে আছড়ে পড়ে। পরক্ষণেই সেই যন্ত্রণা ছাপিয়ে এক ধরনের অবাধ্য মাদকতা তাকে আচ্ছন্ন করে ফেলল। বিকেল যেন পাগল হয়ে গেল। এতটা অসংবৃত দূরত্ব, শরীরের সাথে শরীরের এমন নিবিড় মিলন, এ তো তার কল্পনারও অতীত। নিঃশ্বাস ঝোড়ো হাওয়ার মতো উত্তপ্ত, চোখের পাতায় হাজারো জোনাকির মেলা। রোদ্দুর তার সর্বস্ব দিয়ে বিকেলের সুকোমল জমিনে নিজের নাম খোদাই করে দিচ্ছে। কোনো এক প্রবল আকর্ষণে সে লীন হয়ে মিশে যাচ্ছে বিকেলের অস্তিত্বের সঙ্গে। সময় প্রবাহিত হয়। রোদ্দুর ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয়। বিকেলের দুগ্ধধবল ত্বকের উপর এক গাঢ় নীলাভ আভা ফুটে উঠেছে। দেখে মনে হয় স্বচ্ছ আকাশে হঠাৎ এক টুকরো কালবৈশাখীর মেঘ এসে থিতু হয়েছে। ওই নীল ছোপের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল রোদ্দুর। চোখের চাউনিতে বিজয়ী বীরের তৃপ্তি, আবার প্রিয়তমাকে দহন করার এক গভীর মায়া মাখানো মুগ্ধতা। নীল দাগটা কেবল চামড়ার উপর নয়, ওটা যেন বিকেলের আত্মার গভীরে এক চিরস্থায়ী মোহর মেরে দিয়েছে ছেলেটা। যেন বলে দিতে চাইছে দেশবাসীকে, এই মেয়ে আমার, কেবল আমারই। স্তব্ধ পথে কেবল দুজনের দ্রুততর হৃৎস্পন্দনের শব্দ বয়ে চলে। রোদ্দুর তার আঙুল দিয়ে নীলাভ ক্ষতটা আলতো করে ছুঁয়ে দিল। কণ্ঠস্বর গভীর থেকে গভীরতর হয়ে এক আশ্চর্য গাম্ভীর্যে প্রতিধ্বনিত হয়, পানিশমেন্ট পছন্দ হলো? বিকেল কোনো উত্তর দিতে পারল না। তার চোখের কোণে এক ফোঁটা মুক্তোর মতো জল টলমল করছে। ব্যথার নাকি প্রাপ্তির তা সে নিজেও জানে না। রোদ্দুর আঙুলের ডগায় সেই অশ্রু ফোঁটাটি স্পর্শ করতেই বিকেল মাথা নুইয়ে নিল। অস্পষ্ট গলায় আওড়ালো, কেন করলেন? রোদ্দুর ক্রু কুচকে শুধল, আমার বউকে আমি করব না তো কে করবে? আপনার বউ? বিকেলের দুচোখে অবিশ্বাস। হতে পারেনি তো। হতে কতক্ষণ? রোদ্দুর নড়ে চড়ে সোজা হলো। প্রিয়তমার দৃষ্টিতে যে বিস্ময়তা ঝরে পড়ছে তা বড্ড উপভোজ্য। চাবিটা জায়গা মতো ভরে বাইক স্টার্ট করতে করতে বলে, ওঠ। বিকেল আনমনা প্রায়। কিচ্ছু ভালো লাগছে না কেন যেন। কোথায় যাবে আবার? বাসায় ফিরবে নাকি? প্রশ্ন দুটি মস্তিষ্কে আঘাত হানলেও কিচ্ছুটি বলে না আর। চুপচাপ উঠে বসে। রোদ্দুরও কথা এগোয় না আর। গতি বাড়িয়ে ছুটে চলে অজানা গন্তব্যে। বিকেল দু হাতে জড়িয়ে মাথাটা তার কাঁধে রাখে।
চোখ ভোলে বারবার পানি ছাপিয়ে উঠছে। এক অদ্ভুত দহনে জ্বলছে হৃদয় বাড়ির সবটুকু। কেন? কোনো উত্তর নেই। প্রায় ৩০ মিনিটের নিরবিচ্ছিন্ন যাত্রার পর বাইকটির গোঙানি থামল। এক জীর্ণ হাফ বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালো ওরা। বাড়িটার গায়ে সময়ের ক্ষত স্পষ্ট। চুন খসে পড়েছে জায়গায় জায়গায়, পলেস্তারাগুলো আলগা হয়ে আছে শ্যাওলা ধরা স্মৃতির মতো। চারপাশের নিস্তব্ধতা বিকেলের মনে এক অজানা আশঙ্কার জন্ম দিল। রোদ্দুর বাইক থেকে নেমে হেলমেটটা আলগা করে ছোট করে বলে, নাম। বিকেলের কণ্ঠে একরাশ সংশয়, চোখে অবুঝ জিজ্ঞাসা। সে বাইক থেকে নেমে ধীর পায়ে দাঁড়ালো, চারপাশটা একবার দেখে নিয়ে প্রশ্ন করল, এখানে কেন? এই নির্জন পুরনো বাড়িটাতে কেন আনলে? রোদ্দুর নিজের জ্যাকেটটা ঠিক করতে করতে নির্লিপ্ত গলায় জবাব ছড়ে দেয়, ভেতরে গেলেই সব উত্তর পাবি, চল আমার সাথে। বিকেল দমল না। তার বুকের ভেতর একটা ঢিপ ঢিপ শব্দ শুরু হয়েছে। সে আবারও জানতে চাইল, না, তুমি আগে বলো, এখানে কি কাজ তোমার? আমাদের এখানে কিসের দরকার? রোদ্দুর কিছুটা ধমকেশ্বরেই বলে উঠল এবার, বলছি তো গেলেই দেখতে পারবি, এত কথা না বাড়িয়ে পা চালা তো। বিকেল আর কোনো শব্দ করে না। অভিমানে তার ঠোঁট দুটো একটু ফুলে ওঠে, পা দুটো মাটির সাথে আটকে যেতে চাইছে। রোদ্দুর সেই জড়তা কাটিয়ে দেওয়ার জন্যই বিকেলের একটা হাত নিজের শক্ত মুঠোয় পুড়ে নিল। ওই স্পর্শের উত্তাপ অনুভব করল ঠিকই, কিন্তু আড়ষ্টতা কাটল না তার। চুপচাপ রোদ্দুরের ছায়ার মতো পিছু নিল সে। ভেতরে পা রাখতেই বিকেলের অস্বস্তি আরও কয়েক গুণ বেড়ে গেল। আগে থেকেই ২-৩ যুবক বসেছিল, তাদের গম্ভীর উপস্থিতি নিচু ঘরটাকে যেন আরও ছোট করে তুলেছে। বিকেল ভীষণ আড়ষ্ট বোধ করল। এমন অচেনা একটা পরিবেশে নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো তার। সে সপ্রশ্ন দৃষ্টিতে রোদ্দুরের দিকে তাকাতেই রোদ্দুর চোখের ইশারায় তাকে আশ্বস্ত করে, যেন বলতে চাইছে, ভয় নেই, আমি তো আছি। পরক্ষণেই রোদ্দুর এগিয়ে গিয়ে একজন যুবকের সাথে মুসাফা করে। ধীর স্বরে জানতে চায়, আন্টি কোথায়? ঘরের গভীর থেকে এক বয়স্কা মহিলার স্নেহমাখানো কণ্ঠস্বর ভেসে আসে সেই মুহূর্তে, মেয়েটাকে ভেতরে পাঠিয়ে দাও বাবা, আমি এখানেই আছি। রোদ্দুর বিকেলের দিকে ফিরে শান্ত গলায় বলল, আন্টি, ও একটু ভয় পেয়েছে, ওকে একটু সহজ করে নিয়েন। তারপর বিকেলের চোখের দিকে তাকিয়ে মৃদু স্বরে নির্দেশ করে, যাও, ভেতরে যাও। মেয়েটার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। সে নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলতে চায়, কেন কেন যাব আমি ভেতরে? তুমি কি করতে চাইছো? বুঝতে পেরে উপস্থিত সবার দৃষ্টি এড়িয়ে বিকেলের কাছে এগিয়ে আসে ছেলেটা। বিকেলের দুটি হাত নিজের হাতের তালুতে আগলে ধরে খুব গভীরে তাকিয়ে প্রশ্ন ছোড়ে, ভালোবাসিস আমায়? সত্যি বাসিস? এমন এক পরিবেশে দাঁড়িয়ে এই মুহূর্তে এরকম অসময় উপযোগী প্রশ্নের কারণ বিকেলের মাথায় ঢুকল না। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে মাথা ঝাঁকিয়ে কোনো মতে বলল, হ্যাঁ বাসি তো, কেন জিজ্ঞেস করছো এসব? তাহলে আজ আমাকে পাকাপাকিভাবে কবুল করে নাও। বিকেলের পৃথিবীটা সঙ্গে সঙ্গে থমকে যায়। স্তব্ধ গলায় সে শুধু উচ্চারণ করতে পারল, মানে? রোদ্দুর আর কোনো ব্যাখ্যার সুযোগ দিল না। একটি মায়াবী হাসি ছুড়ে দিয়ে বিকেলকে ভেতরের ঘরের দিকে আলতো করে এগিয়ে দিল। মেয়েটার আরও অনেক কিছু জানার ছিল, অনেকগুলো প্রশ্ন গলার কাছে দলা পাকিয়ে আসছিল। কিন্তু তার আগেই ভেতরের ঘর থেকে একজোড়া বয়স্কা হাত স্নেহের ছো মেরে তাকে ভেতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দেয়। জীর্ণ দেওয়াল আর পুরনো চুনকাম করা ঘরটার ভেতর পা রাখতেই একটা অদ্ভুত নিস্তব্ধতা বিকেলকে গ্রাস করে। বাইরের জগতের ধুলোবালি আর ইঞ্জিনের গর্জন এক লহমায় মুছে গেল যেন। ঘরের কোণে রাখা একটা পুরনো কাঠের আলমারি থেকে ধূপ আর চন্দন কাঠের মিশ্রিত একটা পবিত্র ঘ্রাণ ম ম করছে। জানলার ভাঙা কাঁচ দিয়ে স্ট্রিট ল্যাম্পের টিমটিমে আলো এসে আছড়ে পড়েছে ফ্লোরে বিছানো একটা ধবধবে সাদা চাদরের ওপর। বিকেল মূর্তির মতো দাঁড়িয়ে রইল, তার হাত পা হিম হয়ে আসছে। সেই সময় জানলার ধারের নিচু বিছানা থেকে একজন নারী মূর্তি উঠে দাঁড়ালেন। পরনে শুভ্র সুতির শাড়ি, মাথায় আঁচলটা খুব সযত্নে টানা। তার মুখমণ্ডলে বয়সের রেখা থাকলেও কেমন অদ্ভুত এক জ্যোতি খেলা করছে। দেখলেই মনের মাঝখানটা কীরকম করে ওঠে। বিকেল কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ সরল না তার। কেবল বড় বড় চোখে আতঙ্কে থমকে রইল সে। মহিলাটি ধীর পায়ে এগিয়ে এলেন। বিকেলের ঠান্ডা হয়ে যাওয়া হাত দুটো নিজের উষ্ণ হাতের তালুতে পুড়ে নেন। মৃদু হেসে খুব নিচু স্বরে বললেন, ভয় পাচ্ছ কেন মা? আমি তো বাঘ ভাল্লুক নই। আর রোদ্দুর, ও তো আমার আরেকটা ছেলে। ওর হৃদয়ে যে মানুষটার জন্য এতখানি আকুলতা, তাকে দেখার খুব শখ ছিল আমার। বিকেলের কুঁকড়ে যাওয়া শরীরটা এই প্রশান্ত স্বরে কিছুটা শিথিল হয়ে এলো। অবাক হয়ে মহিলাটির দিকে তাকিয়ে রইল সে। তিনি বিকেলকে টেনে নিয়ে নিজের একদম কাছে বসালেন। বিকেলের মনে হয় এই মানুষটার শরীর থেকে এক ধরনের মায়াবী আভা বেরোচ্ছে, যা মুহূর্তেই মনের সব বিষাদ শুষে নিতে সক্ষম। মহিলাটি বিকেলের চুলে আঙুল চালাতে চালাতে বললেন, তুমি ভাবছো তো
আজ কেন হুট করে এই আয়োজন? কেন রোদ্দুর কোনাকে এখানে এভাবে নিয়ে এলো? আসলে মা, সম্পর্ক হলো বাতাসের মতন, ধরা যায় না কিন্তু অনুভব করা যায়। আর বিয়ে হলো সেই বাতাসের বুকে একটা নোঙর। নৌকো যেমন নোঙর ছাড়া মাঝ দরিয়ায় দিশেহারা হয়ে ঘোরে, মানুষও তেমন একটা পবিত্র বন্ধন ছাড়া জীবনের পথে ছিটকে যেতে পারে। বিস্ময়তা এবার মুগ্ধতায় রূপ নেয়। বিকেল হাঁ হয়ে গিলছে কথাগুলি। মহিলাটি তাই দেখে অধরে একটা মৃদু হাসির রেখা ফুটিয়ে তুলে বললেন পুনরায়, বিয়ের মানে কেবল দুটো মানুষের এক হওয়া নয় মা। বিয়ে হলো একজনের আমানত অন্যজনের হাতে তুলে দেওয়া। স্বামী আর স্ত্রী হলো একে অপরের ছায়া। রোদ উঠলে ছায়া যেমন শরীরকে ছাড়ে না, দুঃখের দিনেও তারা তেমন একে অপরকে আংলে রাখে। রোদ্দুর তোমাকে আজ এখানে এনেছে কারণ ও তোমাকে স্রেফ ভালোবাসতে চায় না, ও তোমাকে রক্ষা করতে চায়। ও চায় স্রষ্টা আর মানুষের সামনে বুক ফুলিয়ে বলতে, এ আমার অর্ধাঙ্গিনী। একটা ঠান্ডা হাওয়ার দমক বয়ে গেল মেরুদণ্ড বেয়ে। বিকেলের মনে হয় তার হারিয়ে যাওয়া মা আজ অন্য কোনো রূপে ফিরে এসে জীবনের পাঠ দিচ্ছেন। সে অজান্তেই এই মহীয়সী নারীর স্নেহের আঁচলে নিজেকে সঁপে দিতে চাইল। ঘরটার পুরনো শ্রীহীনতা হঠাৎ করেই এক মায়াবী প্রাসাদের রূপ নেয় যেন। মহিলাটি বিকেলের কপালে আলতো করে চুমু খেয়ে বললেন, আজকালকার দুনিয়ায় মানুষ শুধু মুহূর্ত খোঁজে মা, স্থায়িত্ব খোঁজে না। কিন্তু বিয়ে হলো সেই চিরস্থায়ী অঙ্গীকার যা মৃত্যুর পরও থেকে যায়। তুমি শান্ত হও, স্থির হও আর শক্ত হও। লড়াই করে জিতে নাও যা কিছু তোমার। সৃষ্টিকর্তা সকলের সাথেই থাকেন, তাকে খুঁজে নাও, চেয়ে নাও। আমি দোয়া করি এই যে তোমার দুচোখে যত অপ্রাপ্তির আখ্যান দেখতে পাচ্ছি, তা যেন একদিন অলংকার হয়ে তোমার গলায় জড়ায়। সইতে পারে না মেয়েটি আর, দুর্বল চিত্ত নেতিয়ে পড়ে। হু হু করে বয়ে চলা নদীর কলতানে ভাসিয়ে দেয় নিজেকে। চোখ দুটি ঝরায় আবারও বৃষ্টি। মহিলাটি সস্নেহে আঙুল দিয়ে তা মুছে নিয়ে নিজের শাড়ির আঁচলে মুছে নিলেন। ওর মাথায় হাত রেখে বিড়বিড়িয়ে আওড়ালেন, সৃষ্টিকর্তা তোমায় তাই দিক যা তুমি কোনোদিন কল্পনাও করনি। সে রাতেই বিয়েটা হয়ে গেল দুজনার। কোনো রাজকীয় আয়োজন ছিল না, ছিল না সানাইয়ের উচ্চকিত সুর কিংবা লোক দেখানো কোলাহল। কোনো এক অলক্ষ্যে লেখা হয়ে যাচ্ছিল এক শাশ্বত উপাখ্যান। জীর্ণ সেই জীর্ণ ঘরটির পুরনো দেওয়ালগুলো সাক্ষী হয়ে রইল। বাইরে আকাশের চাঁদটা একফালি হাসির মতো ঝুলে থেকে ক্লান্ত হয়ে ডুবে গেছে দিগন্তের ওপারে। কোনো জ্যোৎস্নার বন্যা নেই, জেগেছিল শুধু অনন্ত নক্ষত্রবিথি। যেন এক বিশাল কৃষ্ণ মখমলের জমিনে কেউ দুর্ঘটনাবশত শুভ্র শ্বেত চন্দনের কৌটা ঢেলে দিয়েছে, আর সেই আলোক বিন্দুগুলোই অপলক নেত্রে চেয়ে রইল পৃথিবীর এই নিভৃত কোণে। পবিত্র শব্দ উচ্চারণের পর যখন কবুল শব্দটি তৃতীয়বার ধ্বনিত হয়, বিকেলের বুকের ভেতরটা এক শান্ত সমুদ্রের তটে নরম ঢেউ হয়ে আছড়ে পড়ল যেন। অদৃশ্য কোনো দৈব শক্তিতে রোদ্দুর আর বিকেল মিশে গেল এক অবিচ্ছেদ্য মোহনায়। শব্দহীন সেই গভীর ক্ষণে বিকেলের কাঁপা আঙুলগুলো যখন রোদ্দুরের দৃঢ় বাঁধনে আশ্রয় নিল, পৃথিবীর সব অনিশ্চয়তা কর্পূরের মতো মিলিয়ে গেল বাতাসে। বিয়ের সেই শুভ্র মুহূর্ত কোনো উৎসবের কোলাহল নিয়ে আসেনি, এসেছিল প্রশান্ত এক বিকেলের শেষে নেমে আসা স্নিগ্ধ সন্ধ্যার মতো। সেখানে ছিল না কোনো পরিচিত মুখের ভিড়, সাক্ষী ছিল শুধু নীলচে কালো আসমান আর অগণিত নক্ষত্রপুঞ্জ। তারা যেন একে একে নেমে আসছিল আশীর্বাদের আলোক রেখা হয়ে। নক্ষত্র খচিত সেই নির্জন রাতেই শুরু হলো তাদের নতুন পথচলা, যার শেষ সীমানা হয়তো কেবল ওই আকাশই জানে। হিমেল হাওয়ায় উড়ছে দুজনের চুল। ওরা দাঁড়িয়ে আছে ছাদের কার্নিশ ঘেঁষে। গভীর রাতের নিস্তব্ধ চাদরে ঢাকা পড়েছে শহরটা। উত্তরে বাতাসের ঝাপটায় এই মুহূর্তে হাড় কাঁপানো শীতে কুপোকাত হওয়ার কথা থাকলেও ওদের শরীর তা মানছে না, বরং এক অজানা প্রেমময় শিহরণ আর উত্তেজনায় দুজনের রক্তে যেন উষ্ণতার স্রোত বইছে। রোদ্দুর বিকেলের ঠিক পেছনে দাঁড়িয়ে, তার এক হাত প্যান্টের পকেটে অবহেলায় গোঁজা, অন্য হাতটি দিয়ে বিকেলকে পেছন থেকে পরম মমতায় আঙলে রেখেছে সে। বিকেলের পিঠ ঠেকে আছে রোদ্দুরের চওড়া বুকে, যেখানে হৃৎস্পন্দনের প্রতিটি ধুকপুকানি নতুন সুর তুলছে আজ। হঠাৎ রোদ্দুর খুব নিচু কণ্ঠে গভীর স্বরে টেনে টেনে ডেকে উঠল, বিকেল। বিকেল ঘাড় ফিরিয়ে তাকাতেই তার চোখের মণিতে বিস্ময়ের ঝিলিক দেখা যায়।
রোদ্দুরের হাতের 2 আঙুলের মাঝে নক্ষত্রের আলো মেখে জলজল করছে একটা ছোট্ট নিখুঁত সাদা পাথরের আংটি। ছেলেটার ঠোঁটে একচেলি রহস্যময় হাসি। ধীর গলায় আদেশ করে বলল, হাতটা দে। বিকেল নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যেন। ঘোর লাগা গন্ধে শুধল, এটা কখন আনলে? তা জেনে তোর কি? বলেই বিকেলের নরম হাতটা আওতো পরে টেনে নিল সে। তারপর অত্যন্ত যত্ন সহকারে তার অনামিকায় পরিয়ে দিল জলজলে শুভ্র আংটিটা। সাদা পাথরটা বিকেলের আঙুলে বসার পর মনে হলো এক টুকরো নক্ষত্র যেন আকাশ থেকে খসে এসে তার হাতে ঠাঁই নিয়েছে। আংটিটা পরিয়ে দিয়েই রোদ্দুর থামল না। মেয়েটার শীতল অনামিকায় আলতো করে নিজের অষ্টাধর ছোঁয়ালো। একটা দীর্ঘ চুমু শেষে বিকেলের একদম কানের কাছে মুখ নিয়ে গাঢ়স্বরে আওড়ালো, এতদিন ছিলি আমার বুকের বাম পাশে থাকা এক অবাধ্য অধিকার, আর আজ থেকে তুই আমার নামের সাথে মিশে থাকা আমার প্রিয়তমা স্ত্রী। এই আংটিটাকে কেবল পাথরের চোখে দেখিস না রে মায়ার ডিব্বা, এটা তোর জীবনে আমার চিরস্থায়ী অস্তিত্বের দলিল। আর একটু ঘনিষ্ঠ হতে হতে ছুঁড়ল, ভালোবাসি। বিকেলের চোখের পাতা ভিজে এলো অদ্ভুত প্রাপ্তির সুখে। পরম আবেশে চোখ জোড়া মুজে নেয় সে।